আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন পরিবেশ রসায়নের চ্যাপ্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো তোমাদের অনেক ডিমান্ডের ফলে আমরা এই ক্লাসটা আবারও নতুন করে রেকর্ড করে দিচ্ছি। যেহেতু আমাদের মাত্র কয়েকটা লেকচার দেওয়া ছিল, সো আমরা আবার সুন্দর মতো প্রথম থেকে একদম ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। সো এই সিরিজটা যদি তুমি ফলো করো তাইলে তোমার এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা কিছু লাগে ভাইয়া সব কিছু ইনশাল্লাহ খুব ইজিলি শিখতে পারবো। সো চলো ভাইয়ারা আমরা তাহলে শুরু করি আমাদের লেকচার প্ল্যানটা। সো দেখো, আমরা প্রথমে পরিবেশ রসায়নের প্রথম যে তুমি বই খুললে টপিক পাবা সেটা হচ্ছে প্রায় বায়ুমণ্ডল। সো বায়ুমণ্ডল জিনিসটা আসলে কি সেইটা আগে একটু বলে দিই। সো বায়ুমণ্ডল জিনিসটা হচ্ছে আমাদের যে পৃথিবী বা মহাশূন্য তুমি যদি কল্পনা করো, আচ্ছা পৃথিবী কল্পনা করো, পৃথিবী কল্পনা করলে ইজি হবে। আমাদের পৃথিবীর চারপাশে কি আছে ভাইয়া? বায়ুর আবরণ আছে। বায়ু মানে কি? বা গ্যাসের আবরণ আছে, সেটাকে আমরা বায়ুমণ্ডল বলতেছি। তাইলে আমরা চিন্তা করতে পারি ইন এ স্মল সেন্স যে আমাদের পৃথিবীর চারপাশে গ্যাসের যে আবরণ সেটাকে আমরা বলতেছি বায়ুমণ্ডল। আর যদি ইন এ ব্রড সেন্স চিন্তা করো, আমাদের যে মহাশূন্য আছে সেই মহাশূন্যে আমাদের তুমি হচ্ছে বায়ুর আবরণ ধরতে পারো। তবে আমাদের পৃথিবীর চারপাশে যে গ্যাসের আবরণ সেটাকে আমরা বলতেছি বায়ুমণ্ডল। সো গ্যাস কি কি থাকতে পারে? যেমন আমরা জানি আমাদের পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন। সো নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন প্রায় 21%, এই দুটা মিলে তো 99% প্রায় হয়ে গেল। আর বাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপর আমাদের বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস সমূহ থাকে, নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে আমাদের, নিষ্ক্রিয় গ্যাস। সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি থাকে, ঠিক আছে। সো আমরা এটা নিয়ে লিখি, এটা নিয়ে লেখা একদমই বাজে হচ্ছে। সো আমরা নিষ্ক্রিয় গ্যাস সমূহ দেখি। সো তাহলে আমাদের দেখো, আমরা বায়ুমণ্ডলটাকে আমরা এখন বিস্তৃতি হিসেবে ধরে নিই। বিস্তৃতি তো অনেক, তবে আমাদের পড়ার সুবিধার্থে আমরা এই বায়ুমণ্ডলের বিস্তৃতি 500 কিলোমিটার পর্যন্ত কাভার করব। 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত কাভার করে পড়ালেখা করব। 0 থেকে 500 কিলোমিটার। এছাড়াও কিন্তু অনেক আছে, যেমন 500-র উপরে আছে কিছু মণ্ডল, সেগুলো আমরা পড়ব। তবে আমরা 0 থেকে 500 কিলোমিটারের মধ্যে যদি পড়াশোনাটা করি অনেক ইজি হয়। তো 0 থেকে 500 কিলোমিটারের মধ্যে আমাদের বায়ুমণ্ডলকে আমরা 4টা স্তরে ভাগ করতে পারি। কয়টা স্তর ভাইয়া? 4টা স্তর। এক নাম্বারকে আমরা বলতেছি ভাইয়া ট্রোপোস্ফিয়ার অঞ্চল, 2 নাম্বারকে আমরা বলতেছি স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নাম্বারকে আমরা বলতেছি মেসোস্ফিয়ার, আর 4 নাম্বারকে আমরা বলতেছি থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তাহলে কি কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ারে যে ব্যাপারটা হয়, ট্রোপোস্ফিয়ার আমাদের যে ভূপৃষ্ঠ, আমরা যে দাঁড়িয়ে আছি এই ভূপৃষ্ঠ থেকে তুমি যদি 15 কিলোমিটার পর্যন্ত যাও তাহলে আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চলটা থাকে, ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার। তাহলে 15 থেকে তুমি যদি আরো উপরে উঠো 50 কিলোমিটার, সেটা হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এবার 50 থেকে তুমি যদি 85 কিলোমিটার উঠো তখন সেটা হবে মেসোস্ফিয়ার। আর আমি বলছিলাম আমি 500 পর্যন্ত পড়ালেখা করব, তাহলে 85 থেকে 500 পর্যন্ত আমাদের কি হবে ভাইয়া? 85 থেকে 500 পর্যন্ত হবে আমাদের থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। সো এই বিস্তৃতির এইগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, মেডিকেলে আসে। সো এইগুলো আমাদের একটু বোঝা লাগবে। সো এই পরিসরের সাথে সাথে আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যদি উপরের দিকে যেতে থাকি আমরা জানি আমাদের কি হয়, আমাদের তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। তাহলে আমি যদি ট্রোপোস্ফিয়ার ভূমি থেকে উপরের দিকে যাই আমার টেম্পারেচার হচ্ছে হ্রাস করবে। ওকে, সো আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যে দেখতেছি টেম্পারেচার আবার 50 কিলোমিটার উচ্চতায় যে বেড়ে যাচ্ছে। দেখো ট্রোপোস্ফিয়ারে আমরা 12 কিলোমিটার পর্যন্ত গেলে এটা তাপমাত্রা -55 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যাচ্ছিল। এখন আমি যখন আরো উপরে উঠলাম 50 কিলোমিটারে সেটা আবার বৃদ্ধি পাইতে থাকলো। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে আমার এই টেম্পারেচারটা কি হয় ভাইয়া? টেম্পারেচারটা আবার বৃদ্ধি পায়। সো একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে, পরেরটাই আবার বাড়বে। দেখো পরেরটাই আবার কমবে। তাহলে এটা হচ্ছে এভাবে মনে রাখবা যে কমলো প্রথমটাই, পরেরটাই বাড়লো, পরেরটাই কমলো, আবার পরেরটাই বাড়লো। সো এইভাবে মনে রাখলে তোমার মনে থাকবে। এখন আসো কিছু জিনিস তোমাকে ক্লিয়ার করা লাগবে। যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে হঠাৎ যে কেন আমার টেম্পারেচারটা বেড়ে যায়, তোমরা পরের স্লাইডে দেখবা যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে একটা বিশেষ গ্যাস থাকে যার নাম হচ্ছে ওজোন গ্যাস, O3। এই ওজোন গ্যাস কি করে? আমাদের সূর্যের মধ্যকার যে ইউভি রশ্মি আছে, সূর্যের আলোর যে ইউভি রশ্মি আছে, এই ইউভি রশ্মি হচ্ছে তারা শোষণ করে, ইউভি রশ্মি শোষণ করে। ইউভি রশ্মি যদি শোষণ করে তার মানে সূর্যের আলোকে তারা শোষণ করছে, ইউভি রশ্মিকে শোষণ করছে। ইউভি রশ্মি ক্ষতিকারক, এটাকে শোষণ করে নিলে সূর্যের আলো যদি তোমার গায়ে পড়ে তাপমাত্রা বেশি লাগে না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি করতেছে? ওজোন স্তর থাকায় তারা সূর্যের ইউভি রশ্মি শোষণ করতেছে, তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবার আসো মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে আমাদের তাপমাত্রা কিন্তু আর
বাড়ে না এবং কমতে কমতে এমন জায়গায় পৌঁছায় যেটা হচ্ছে 83 কিলোমিটারে -93 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যায়। সো 83 কিলোমিটারে -93 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যায় বলে এই মেসোস্ফিয়ারকে কিন্তু বলা হয়, মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম স্তর। কি বলা হয় ভাইয়া? একদম শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারকে। এটা মাথায় রাখবা, মেসোস্ফিয়ারকে কি বলা হয়? শীতলতম স্তর। কেন? কারণ এই জায়গায় তোমার হচ্ছে তাপমাত্রা সবচেয়ে নিচে যায়, সেটা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তোমার বইয়ের মধ্যে -93 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন প্রশ্ন করতে ইচ্ছা করলে এটাকে কেলভিনে অপশনে দিতে পারে। সো আমরা কেলভিনে এটাকে কিভাবে নিব? -93 + 273 করলে +273 করলে এটা, তো এটা যদি ভাই কেলভিনে চাই তাহলে আমরা কি করব? কেলভিনে চাইলে জাস্ট 273 যোগ করব, তাহলে এটা আমাদের আসে কত? 273 - 93, তাহলে এটা 3 এর থেকে 3 বাদ দিলে 0, 17 থেকে 9 বাদ দিলে থাকে 8, আর এটা 180। সো আমাদের কিন্তু এটা 180 কেলভিন, ঠিক আছে? সো তোমাদের কাছে আমার একটা কাজ থাকলো, যে মানে বলা থাকলো যে তুমি তো এটা ডিগ্রি সেন্টিগ্রেডে জানলা -93 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে জানলা 180 কেলভিন, কিন্তু ফারেনহাইটে কত হবে সেইটা একটু জানাই দিব। আমি সূত্রটা তোমাকে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে C by 5 equal to F - 32 divided by 9, ঠিক আছে? সো F - 32 divided by 9, সো এটা আমরা ডিগ্রিতে জানছি, কেলভিনে জানছি। তুমি এখান থেকে ফারেনহাইটে বের করে আমাকে কিন্তু জানাই দিতে পারো। কোথায় জানাই দিতে পারো ভাইয়া? তুমি আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানাই দিতে পারো, ঠিক আছে? কেমিস্ট্রিওয়ালা গ্রুপে তুমি আমাকে জানাই দিবা যে ভাইয়া আপনি বলছিলেন যে মেসোস্ফিয়ার তো আছে, মেসোস্ফিয়ার, হ্যাঁ, কেমিস্ট্রিওয়ালা গ্রুপে আমার আইডি পেয়ে যাবা, এখানে জানাইতে পারো, বা কেমিস্ট্রিওয়ালার পেজে জানাইতে পারো, আমার ইনবক্সে জানাইতে পারো, কেমিস্ট্রিওয়ালায় পোস্ট দিতে পারো। অনেকগুলো অপশন তোমাকে আমি দিছি। তো তুমি জানাবা যে ভাইয়া আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডেরটা বের করে দিয়েছেন, কেলভিনেরটাও বের করে দিয়েছেন, ফারেনহাইটেরটা কত হবে সেইটা হচ্ছে সূত্রও লিখে দিয়েছেন। জাস্ট তুমি এটা আমাকে জানাবা, কারণ অপশন তোমাদের 3টা থাকে, আর বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেনগুলো 1 2 3 দিয়ে কিন্তু করা হয়। সো এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। ওকে, তাইলে আমরা বুঝলাম। এবার আসো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে যেটা হয় 85 থেকে 500 কিলোমিটার, এখানে আবার টেম্পারেচারটা বৃদ্ধি পায়, টেম্পারেচারটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। তবে আমাদের টেম্পারেচার বৃদ্ধি পায়। এখন দেখো এখানে কিছু পাশে সংযুতিগত অঞ্চল বা উপাদান দেওয়া আছে। সো আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের হোমোস্ফিয়ার জিনিসগুলো কোথায় থাকে? আমাদের প্রথম 3টা অঞ্চলে থাকে। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। হোমো মানে কি? নিজেদের মধ্যে, ব্যাপারটা এরকম বোঝায়, ঠিক আছে? আর আমাদের হেটারোস্ফিয়ার যে অঞ্চলটা থাকে সেটা আমাদের থাকে হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারের মধ্যে। সো আমাদের হোমোস্ফিয়ার, আমাদের ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা ভূপৃষ্ঠেই দেখি আমাদের মূলত গ্যাসগুলো বিদ্যমান, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমাদের যে আমরা বলি না নাইট্রোজেন গ্যাস 78% বায়ুমণ্ডলে, অক্সিজেন গ্যাস 20.94 বা সামথিং এরকম। সো এইগুলো কিন্তু আমাদের সব ট্রোপোস্ফিয়ারের, ঠিক আছে? সো আমরা এই উপাদানগুলো চলো একটু দেখে আসি। এই উপাদানগুলো এই স্লাইডে দেওয়া আছে। যে নাইট্রোজেন আমাদের কবির স্যারের বই আর হাজারি স্যারের বই দেওয়া আছে। এখন আমরা হাজারি স্যারের বইটা যদি একটু খেয়াল করি, দুইটা বই একটু দুই রকম হচ্ছে তথ্যগুলো দেওয়া। সো আমরা একটু দেখি। হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে 78.09% নাইট্রোজেন, তারপর অক্সিজেন হচ্ছে 20.94%, তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.033%। আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন, এটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে, এটা মনে রাখবা। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন, এটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে 0.93%। আর আমাদের আরেকটা বলা আছে অন্যান্য গ্যাস, এখানে দেওয়া আছে 0.37, এখানে কিছু বলে নাই। তো তুমি এগুলো যোগ করে 100 থেকে মাইনাস করলে এই অন্যান্যটা কিন্তু পেয়ে যাচ্ছ। সো তাইলে আমরা দেখলাম আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন এগুলো মূলত আমাদের ভূপৃষ্ঠ থেকে যে 15 কিলোমিটার এর মধ্যে বেশি একটা বিস্তৃত করে। তবে এই জিনিসগুলোই আমাদের হোমোস্ফিয়ার বা হচ্ছে প্রথম 3টা স্তরে থাকতে পারে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে একটা বিশেষ গ্যাস থাকে, সেটা হচ্ছে ওজোন গ্যাস। এবং এই ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মিটা শোষণ করে নেয়, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ওজোন স্তর। এবং ইউভি রশ্মি শোষণ করায় তার টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। টেম্পারেচার বাড়ছে বলে তাহলে প্রথমে ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার ফল করলো, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার রাইজ করলো, আবার মেসোস্ফিয়ারে টেম্পারেচার ফল করে -83 কিলোমিটারে যে -93 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। আবার আমাদের থার্মোস্ফিয়ারে কি হইলো? আবার টেম্পারেচার রাইজ করলো। এখন এই টেম্পারেচার রাইজ, এই যে উচ্চতার সাথে সাথে টেম্পারেচার রাইজ, এই জিনিসটা একটা বিশেষ টার্ম দিয়ে প্রকাশ করা হয়েছে, সেটা আমি এই সাইডে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া আমাদের ল্যাপস রেট। সেটাকে আমরা কি বলতেছি? ল্যাপস রেট। সো এখানে তো দেখানো যাচ্ছে না, এখানে
ল্যাপস রেটটা আমি একটু আলাদা করে দেখাই দিতে চাচ্ছিলাম। ল্যাপস রেট, ঠিক আছে, ল্যাপস রেট। সো ল্যাপস রেটটা আমি যদি একটু বলে দিই, ল্যাপস রেটে টেম্পারেচার ফল করা এই জিনিসটাকে পজিটিভ ধরা হয়েছে। টেম্পারেচার ফল করা এই জিনিসটাকে তারা পজিটিভ ধরছে। তাহলে চিন্তা করো আমাদের 1 নম্বর কি ছিল, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে আনসার ট্রোপোস্ফিয়ারে কি হয়েছে, ল্যাপস রেটটা আমাদের টেম্পারেচার ফল করছে। ট্রোপোস্ফিয়ারে কি হয়েছে, টেম্পারেচার ফল করছে, তাহলে ল্যাপস রেটটাকে ধরা হয়েছে পজিটিভ। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার রাইজ করছে, তাহলে এই ঘটনাটাকে ধরা হয়েছে ভাইয়া নেগেটিভ ল্যাপস রেট। তারপরে আমাদের মেসোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ারে কি হয়েছে, টেম্পারেচার আবার ফল করছে, টেম্পারেচার ফলকে ধরা হয়েছে পজিটিভ ল্যাপস রেট। আর আমাদের কি আছে, আর একটা লাস্টে আছে হচ্ছে থার্মোস্ফিয়ার। সো থার্মোস্ফিয়ারে আমাদের কি হয়েছে, টেম্পারেচার রাইজ করছে, এটাকে আবার বলা হয়েছে যে নেগেটিভ ল্যাপস রেট। সো এই হচ্ছে মোটামুটি একটা ল্যাপস রেটের ব্যাপার। তোমার কাজ হবে ভাইয়া, তুমি এই ছকের মধ্যেই ল্যাপস রেটটা একটা অংশে অ্যাড করে নিবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাইয়া আমাদের ল্যাপস রেটগুলো টেম্পারেচারের সাথে সাথে ফল বা বৃদ্ধি করতেছে। ওকে, সো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের এখানে কিছু অংশ আমরা দিয়ে দিচ্ছি যে আমাদের ট্রোপোস্ফিয়ারে কি হয়। দেখো আমরা ভূপৃষ্ঠে থেকে আমরা কিন্তু ঝড় ঝঞ্ঝা, তারপর বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, যেমন এখন ঘূর্ণিঝড় বেরিল আসতেছে, তারপর খুবই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে। সো এই যে আন্দোলন চললো, তার মানে তুমি ভূপৃষ্ঠের যে অঞ্চলটা, এখানে কিন্তু তুমি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর ঝড় বৃষ্টি সবকিছু দেখতে পাচ্ছ। তার মানে এটা তো আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চল। ট্রোপোস্ফিয়ারে আমাদের মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড়, কুয়াশা, শিশির, তুষারপাত সবই ঘটতেছে। সো এইগুলো যেহেতু ঘটতেছে, এই জন্য ট্রোপোস্ফিয়ারকে আমরা বলতেছি ক্ষুব্ধ মণ্ডল, মানে খুব রাগী মণ্ডল। সো ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, একজন যদি ক্ষুব্ধ হয়, তোমরা যখন সামনে যাবা, কোথায় যাবা, বিয়ে শাদী করবা যখন সামনে, সো দেখবা তোমাদের সবাই হচ্ছে পরামর্শ দিবে, যখন অপর পক্ষ যদি রাগী হয়ে যায় তোমাকে ঠান্ডা হইতে হবে, বা তুমি ঠান্ডা হইলে বা তুমি রাগী হইলে অপর পক্ষকে ঠান্ডা হইতে হবে। মানে দুইজন যদি রাগ করো তাহলে কিন্তু বেশি দিন টিকবে না। তাহলে ব্যাপারটা হয়েছে, তাইলে ট্রোপোস্ফিয়ার যদি ক্ষুব্ধ মণ্ডল হয়, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি হইতে হবে, শান্ত মণ্ডল। এবং স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডল বলে এই জায়গা দিয়েই বিভিন্ন জেট বিমানগুলো চলাচল করে। জেট বিমান মানে যুদ্ধ বিমানগুলো চলাচল করে, বা রকেটগুলো চলাচল করে। এবং ট্রোপোস্ফিয়ারে আমরা দেখি, আমরা তো আমাদের বিভিন্ন প্লেনে যাই, বা হচ্ছে আমাদের প্লেনে বা এরোপ্লেনে যাইতেছি। সো প্লেনে বা এরোপ্লেনে যাওয়ার সময় দেখবা ঝড় ঝঞ্ঝার সম্মুখীন তুমি হইতে পারো। তার মানে এই ব্যাপারটা হয়েছে কি, আমাদের এরোপ্লেন, প্লেন এরোপ্লেন এইগুলো কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে। প্লেন এরোপ্লেন এই জিনিসগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। প্লেন এরোপ্লেন এগুলো হলো ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে কি চলে, জেট বিমানগুলো চলাচল করে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর থাকে, যার ফলে আমাদের সূর্যের ইউভি রশ্মিটা তারা শোষণ করতেছে, এই জন্য এটাকে ওজোন স্তরও বলা হয়ে থাকে, ঠিক আছে। সো আমরা তাইলে বুঝতে পারলাম বেশ কিছু পড়ালেখা। এবার মেসোস্ফিয়ারে আসো, এই যে বললাম শীতলতম স্তর, কারণ এখানে -93 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 180 কেলভিন টেম্পারেচার, ফারেনহাইটটা তোমরা অবশ্যই ভাইকে জানাবা, এই হয়। আর উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ধ্বংস হয়ে যায়, এইসব কাহিনীগুলো বইয়ের মধ্যে দেখবা আছে কিনা। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার হচ্ছে মনে রাখবা, এই যে থার্মোস্ফিয়ার এটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাই না, 85 থেকে 500 কিলোমিটার। এবং তোমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র এই অঞ্চলে অবস্থিত। এবং মহাকাশ গবেষণা কেন্দ্র এই থার্মোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত, এবং এই স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে, এটা মনে রাখবো আমরা। এই স্তরের গ্যাসীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ এই জায়গায় তুমি যে গ্যাসীয় উপাদানগুলো একটু আগে দেখে আসছো, হয়তো খেয়াল করো নাই। সো দেখো এই যে গ্যাসীয় উপাদানগুলো, থার্মোস্ফিয়ারের যে গ্যাসীয় উপাদানগুলো কোথায়, প্রথম পেজে আছে। এই যে আমাদের থার্মোস্ফিয়ারের এই যে হেটারোস্ফিয়ার যে অংশটা, সেখানে আমাদের যে গ্যাসীয় উপাদানগুলো আছে, এই দেখো নাইট্রোজেনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় প্লাস, তো এটা হলো অণু আকারে। এরপরে আসো পরমাণু আকারেও তার মাথায় প্লাস, তারপর এনও উপরে তার মাথায় প্লাস, এই যে হিলিয়ামের মাথায় প্লাস, হাইড্রোজেনের মাথায় প্লাস, তার মানে এরা আয়নিত অবস্থায় থাকতেছে। এজন্য থার্মোস্ফিয়ারকে আর একটা নাম ডাকা হচ্ছে আয়নোস্ফিয়ার। কি রাখেন হচ্ছে, থার্মোস্ফিয়ারকে আর একটা নামে ডাকা হচ্ছে আয়নোস্ফিয়ার। সো আমরা আশা করি ভাইয়েরা পুরোটা ক্লিয়ার হয়েছি। সো আমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে। সো বায়ুমণ্ডলের সংযুক্তি আমি তোমাকে দেখাই দিছি। তাইলে আমাদের প্রথম যে পড়াটা ছিল বায়ুমণ্ডলের গঠন ও উপাদান, বায়ুমণ্ডল আমরা কি বলছি, আমাদের পৃথিবীর চারপাশে গ্যাসের যে আবরণ তাকে আমরা বলতেছি বায়ুমণ্ডল। বিভিন্ন টাইপসের গ্যাস থাকে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যান ত্যান অনেক কিছু। সো আমরা এই বায়ুমণ্ডলের 500 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃতি, এটাকে 4টা ভাগে ভাগ করছি। একটাকে বলতেছি ট্রোপোস্ফিয়ার, আরেকটাকে বলতেছি স্ট্র্যাটোস্ফিয়ার, আরেকটাকে বলতেছি মেসোস্ফিয়ার, আরেকটাকে বলতেছি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ারে কি হয়, আমাদের যে
ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হয়, তো এটাকে আমরা ক্ষুব্ধ পর্যায়ে বলতেছি। ট্রোপোস্ফিয়ারে আর কি হয়, ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার ফল করে, তাই এটাকে আমরা পজিটিভ ল্যাব স্টেট বলতেছি। স্ট্রেটোস্ফিয়ারে কি হয়, টেম্পারেচার রাইজ করে, কারণ এখানে ওজোন স্তর থাকে, ওজোন গ্যাস থাকে, ওজোন গ্যাস সূর্যের ইউভি রশ্মি শোষণ করে, যার ফলে এটাকে ওজোন স্তর বলতেছি, এবং টেম্পারেচার রাইজ করে। টেম্পারেচার রাইজটাকে নেগেটিভ ল্যাব স্টেট বলা হচ্ছে। ওকে, ডান। এবার আসো মেসোস্ফিয়ার। তাপমাত্রা আবার ফল করে, এমন ফল করতে থাকে যে শীতলতম একটা টেম্পারেচারে পৌঁছায় যায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড বা 180 কেলভিনে পৌঁছায় যায়। এবং আমরা যদি থার্মোস্ফিয়ারে যাই, এখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, যার ফলে এটাকে আয়নোস্ফিয়ার বলতেছি। এবং থার্মোস্ফিয়ার এই যে অঞ্চলটা, এখানে মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত, এবং বেতার তরঙ্গ প্রতিফলিত করছে কোনটা, বেতার তরঙ্গ প্রতিফলিত করতেছে কোনটা, সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। সো আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে 500 কিলোমিটার থেকে উপরের স্তর, যে 500 কিলোমিটার থেকে আমরা 500 কিলোমিটার পর্যন্ত তো পড়ছি, এই 500 কিলোমিটার থেকে তুমি যদি আরো উপরে যাও, তখন আমাদের আর একটা স্তর আসে, তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। সো এক্সোস্ফিয়ার অঞ্চলে কি হয়, উপগ্রহ সমূহ পৃথিবীকে আবর্তন করে। উপগ্রহ মানে কি, আমরা যেমন কৃত্রিম চাঁদ আমরা প্রাকৃতিক উপগ্রহ জানি, তেমনি আমরা অনেক কৃত্রিম উপগ্রহ বানাইতে পারি চাঁদের মতোই, যারা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে। সো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, এবং আমরা এই চাঁদের মতোই আরো কিছু নিজেরা যদি বানাই, সেটাকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ। সো এই উপগ্রহ আমাদের হচ্ছে এক্সোস্ফিয়ার অঞ্চলে ঘোরাফেরা করে। সো এইগুলো কেন ইম্পর্টেন্ট ভাই, এটা মেডিকেলের জন্য যেমন ইম্পর্টেন্ট, একাডেমিকের অংশের জন্য কিন্তু এই পরিবেশ রসায়নের প্রথম পার্টটা ইম্পর্টেন্ট। অনেক হচ্ছে থিওরিটিক্যাল পার্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইগুলো এইভাবে কেউ পড়াই দেয় না, তোমাকে হচ্ছে পড়াই দেওয়া হচ্ছে, তোমাকে আমি এক্সট্রা কেয়ার নিয়ে পড়াইতেছি, কারণ তুমি আমাদের উপর বিশ্বাস রাখছো যে হচ্ছে এখানে আসলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম হয় ভাইয়া, অবশ্যই কেমিস্ট্রিওয়ালাতে নক দিবা, ইনশাআল্লাহ তুমি সবসময় সাপোর্ট পাবা। যদি ভাইয়া হচ্ছে বিজি থাকে, অনেক সময় ভুলে যাই, সো 2-1বার নক দিয়ে মনে করাই দিবা, নাহলে ভাইয়া হচ্ছে ভুলে যাইতে পারি অনেক সময়। সো এগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে আশা করি দেখবো। সো এখন আসো, এই যে বায়ুমণ্ডল থাকলো, এই বায়ুমণ্ডলের গুরুত্বটা কি, এখন তুমি চিন্তা করো বায়ুমণ্ডলের গুরুত্ব যদি তোমার চিন্তা করতে হয়। দেখো, তোমার যখন তুমি ওই যে স্ট্রেটোস্ফিয়ারে পড়লা, সূর্যের আলো যদি সরাসরি পৃথিবীতে চলে আসতো, তাহলে দেখো তোমার গা হাত পা কিন্তু পুড়ে যাইতো, গা হাত পা পুড়ে যাইতো, ত্বকের বিভিন্ন রোগ সৃষ্টি হইতো, ক্যান্সার সৃষ্টি হইতে পারতো, ব্রঙ্কাইটিস, হাঁপানি, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাইতো। সো আমরা যে স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলটা আছে, বায়ুমণ্ডলের যে স্তর স্ট্রেটোস্ফিয়ার, এটা থাকার ফলে কি হয়েছে, সূর্যের ইউভি রশ্মি সে শোষণ করে নিচ্ছে, ফলে সূর্যের ইউভি রশ্মি বাদে বাকি অংশটা আসতেছে, যেটা আমাদের আসলেই দরকার। গাছপালার হচ্ছে সালোক সংশ্লেষের জন্য সূর্যের আলো দরকার, আমাদের হচ্ছে দেহে তাপ ধারণ, তাপের সাম্যতা রক্ষা করার জন্য সূর্যের আলো দরকার। তারপরে আমাদের হচ্ছে পৃথিবীর যেই গড় তাপমাত্রা, এটা রক্ষা করার জন্য তাপমাত্রা দরকার। নাইলে দেখো গা অন্য দেশে কি হয়, অন্য দেশে কিন্তু সূর্যের অনেক দিন হচ্ছে অন্ধকারের মধ্যে তারা থাকে, কবে সূর্য উঠবে তারা বুঝে না। কিন্তু বাংলাদেশে দেখতেছো বা আমাদের এশিয়া মহাদেশে দেখতেছো, সূর্য উঠে সূর্য নামে, খুব আরামে আছে কিন্তু আমরা। তারপর ফসলগুলো ফলা, যে গাছপালা সালোক সংশ্লেষণ বাদেও যে একটা বীজের অঙ্কুরোদ্গমের জন্য কিন্তু আমাদের হচ্ছে এই যে এই রিকোয়ারমেন্টগুলো লাগে। সো আমরা এখন একটু পড়ি যে কি কি জিনিস আমাদের লাগতেছে। সো ক্ষতিকারক রশ্মি থেকে ত্রাণ, ওই যে বললাম ইউভি রশ্মি থেকে তুমি রক্ষা পাচ্ছ। তারপর পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা, পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও এটা এখন আর থাকতেছে না, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। আমরা সামনে গ্রিন হাউস গ্যাস ট্যাস পড়বো, যাই হোক। সো পৃথিবীর গড় তাপমাত্রাটাও কিন্তু বসবাস উপযোগী একটা গড় তাপমাত্রা সেটা দিতেছে। তো জীবন ধারণে সহায়তা করা, যেমন আমাদের যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ শর্করা অক্সিজেন উৎপাদন করে, শর্করা অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকাই অসম্ভব। সো আমাদের এই যে ব্যাপারগুলো, তারপর নাইট্রোজেন ফিক্সেশন, মানে বায়ুমণ্ডলের সকল কাজ যদি চালাইতে হয়, যেমন নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে, উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, তারপর শর্করা গ্লুকোজ থেকে শর্করা শোষণ হচ্ছে, সালোক সংশ্লেষণ, সব কিছুর ক্ষেত্রেই ভাইয়া আমাদের এই যে সূর্যের আলো বা হচ্ছে সূর্যের আলো প্রয়োজন। তারপর এই ক্ষেত্রে আমার বায়ুমণ্ডলটা অনেক ভূমিকা রাখতেছে, কারণ বায়ুমণ্ডল না থাকলে যে পৃথিবীতে বললো গড় তাপমাত্রা বাড়ায় দিবে, তারপর আমাদের ইউভি রশ্মি আসবে, ফলে গাছপালা তো বেঁচেই থাকতে পারবে না ভাই। তাহলে এবার সালোক সংশ্লেষণ কোথা থেকে হবে, সালোক সংশ্লেষণ না হলে আমরা খাবো কি? তো এই জিনিসগুলো সব তোমরা সুন্দর মতো বানায় লিখতে পারবো। পানিচক্র সৃষ্টিতে সহায়তা, পানিচক্র সৃষ্টিতে সহায়তা বলা আছে এই যে মেঘ সৃষ্টির মাধ্যমে পানির ঘাটতি পূরণ। এখন বলো সূর্যের আলো আবার মেঘ সৃষ্টি কেমনে করে? সূর্যের আলোটা সমুদ্রের পানির উপর পড়ে, সমুদ্রের পানি তারপরে বাষ্প হয়ে আস্তে আস্তে উপরের দিকে জমা হয়ে ঠান্ডা হয়, মেঘে পরিণত হয়, আবার বৃষ্টি হয়। তার মানে তুমি যদি সূর্যের আলোটাই না পাও, বায়ুমণ্ডল সূর্যের আলো
অংশটা যদি না আসে তাহলে কি হবে ভাইয়া, তাইলে কিন্তু আমাদের এটা হবে না। সো বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে পানিচক্র সৃষ্টিতে সহায়তা করে বায়ুমণ্ডল, তাহলে পরোক্ষভাবে আমাদের পানিচক্র সৃষ্টিতে সহায়তা করলো এবং বায়ু শক্তির ব্যবহার। সো এখানে অনেক কিছু লেখা আছে ভাইয়া, পরাগায়ন সহ বিভিন্ন রকম হয়। যেমন আমরা জানি যে আমাদের যখন বাতাস হয়, বাতাসের মাধ্যমে এক ফুলের রেণু আর এক ফুলের যে হচ্ছে পরাগায়ন ঘটায় ফেলে, এগুলো তোমরা পড়ছো হচ্ছে ক্লাস 8-এ বিজ্ঞানে সম্ভবত বা 9-এ পড়ছো। সো এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো, সুন্দর মতো লিখতে পারবে। এই কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে ভাইয়া রাখা হয়েছে স্লাইডে, তোমরা বুঝছো। এখন ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যে বলা হয়েছিল ঝড় ঝঞ্ঝা এগুলো হয়, এজন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, এটা আমরা বলছি, ঠিক আছে। আর স্ট্রেটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় শান্ত থাকে, তাই এটাকে শান্ত মণ্ডল বলা হয়, যে একজন ক্ষুব্ধ হলে আরেকজনকে শান্ত হইতে হয়। এবং এই অঞ্চলে ওজোন স্তর ছাতার মতো পৃথিবীকে আবৃত করে রাখে। কিসের মতো? ছাতার মতো, এই কথাটাই মনে রাখো, ঠিক আছে। ওকে, সো ডান। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আমরা পড়বো। আমাদের সামনেই দেখছো ঘূর্ণিঝড়ের কথাবার্তা হচ্ছে, কালবৈশাখী, জলোচ্ছ্বাসের কথা হচ্ছে। এখন চিন্তা করো ঘূর্ণিঝড় বা কালবৈশাখী জিনিসটা কখন হয়? কালবৈশাখী জিনিসটা হয় হচ্ছে আমাদের গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কেন হয়? গ্রীষ্মকালে দেখবা বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেশি থাকে। তাপমাত্রা বেশি থাকলে কি হয়? তাপমাত্রা বেশি থাকলে সেটা হচ্ছে সমুদ্রের যে পানিটা আছে সেটা হচ্ছে বেশি বেশি বাষ্পে পরিণত হয়। বেশি বেশি যদি বাষ্পে পরিণত হয় তাহলে চিন্তা করো, তাপমাত্রা যদি আমার বাড়ে, আমরা একটা কাহিনী পড়বো, তাপমাত্রা বাড়লে আমাদের যে বাষ্পগুলো আছে এটার হচ্ছে আয়তনও বাড়ে। তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়ে। এটা আসলে কার সূত্র? এটা আমাদের হচ্ছে চার্লসের সূত্র, সামনে পড়বা তুমি, গ্যাসীয় সূত্র টুত্র আছে। তো তাপমাত্রা বাড়লে আমাদের আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে আবার চাপ কমে। তাহলে চিন্তা করো একটা কাহিনী, চাপ কমলে আবার ঘনত্ব কমে। অনেক কাহিনী এই জায়গায় একটা কথায় লিখে দিয়েছে, তুমি যদি এই লাইনটা মনে রাখো তুমি বানায় লিখে ফেলতে পারবা। সো আমাদের জলোচ্ছ্বাস বা কালবৈশাখী এই জিনিসগুলো আমরা যদি একটু পড়ি, আমাদের তাপমাত্রা হচ্ছে একটা মেইন রিজন। তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়লে আমাদের ওই যে বাষ্পটা ওটার আয়তন বাড়ে। আয়তন বাড়লে ওই জায়গায় কি হয়, আস্তে আস্তে সে হচ্ছে তাপমাত্রা বাড়লে কি হবে, ওটা বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে যখন উঠবে বাষ্প আকারে, একটা সময় যে কি হবে, তাপমাত্রা একটা সময় উপরের দিকে উঠতে উঠতে কি হবে, তার হচ্ছে ওই জায়গাটায় কি হবে, তাইলে ওই জায়গাটায় তার নিম্নচাপের সৃষ্টি হবে, চাপ কমে যাবে, নিম্নচাপের সৃষ্টি হবে এবং ঘনত্বটা কমতে থাকবে। সো নিম্নচাপের সৃষ্টি হবে। সো নিম্নচাপের সৃষ্টি হইলে কি হবে, কোনো একটা জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে ওই জায়গায়, তাহলে আশেপাশের অঞ্চলে তো ঠিকই বায়ু আছে, আশেপাশের অঞ্চল থেকে ওই অঞ্চলে বায়ু এসে ওইটা কাভার দেওয়ার ট্রাই করবে। আশেপাশের অঞ্চল থেকে বায়ু এসে কাভার দেওয়ার ট্রাই করবে। তাইলে নিম্নচাপ হয়েছিল, আশেপাশের অঞ্চল থেকে এসে কাভার দেওয়ার যেই না ট্রাই করলো, হয়ে গেছে কাহিনী, ওই জায়গায় একটা কিছু তৈরি হয়ে যাবে। ওই জায়গায় কুণ্ডলী পাকায় হচ্ছে তোমার জলোচ্ছ্বাসের টাইপের সৃষ্টি হয়ে যাবে। সমুদ্রের তলদেশ থেকে একটা জলরাশি আসবে, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে যাবে। এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাখ্যা। সো আমরা একটু পড়ি, আমাদের এখানে সব কিছুই বলা আছে। বলছে সমুদ্রপৃষ্ঠের কোনো স্থানে বায়ু গরম হলে, মানে টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, আয়তনটা বৃদ্ধি পাবে, এই কথাটাই বলা হয়েছে। ঘনত্ব কমে যায়, এই যে বলা হয়েছে ডি কমে যায়, ফলে বিস্তীর্ণ অঞ্চলে বায়ু শূন্যতার সৃষ্টি হয়, মানে ওই যে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হলে এই যে নিম্নচাপের সৃষ্টি হয়, তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে, নিম্নচাপ হয়েছে তাহলে ওই অঞ্চলে উচ্চচাপ অঞ্চল থেকে তুলনামূলকভাবে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে চলে আসে। শূন্যস্থান পূরণের জন্য যখন ধাবিত হয় তখনই আমাদের হচ্ছে এই ধরনের ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। সো এই জিনিসটাই আমরা এখানে পড়ছি। দেখো এখন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা হইতে গেলে আমাদের মাস্ট বি এখানে 27 ডিগ্রি বা তার অধিক পরিমাণ টেম্পারেচার হইতে হবে। বললাম না, তাপমাত্রাটা বেশি থাকতে হবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা তুমি যদি এটা কেলভিনে নাও তাহলে হচ্ছে 273 প্লাস 27 কত হয়, কত কেলভিন হয় বের করো, হ্যাঁ কত কেলভিন হয়। ওকে ডান। সো আমরা এই জলীয় বাষ্প সৃষ্টি হলে উপরের দিকে উঠতে থাকি। যে জায়গায় তুমি এই ধরনের ডিগ্রি সেন্টিগ্রেড দেখবে এটাকে কেলভিনে নিবা, ফারেনহাইটে নিবা, নিয়ে ভাইকে জানাবা। ওকে, সো এই যে নিম্নচাপ সৃষ্টি, এটাই মূলত ঘূর্ণিঝড় সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। নিম্নচাপ সৃষ্টি আর তাপমাত্রাটা একটা কিন্তু মেন ফ্যাক্ট। সো টেম্পারেচারটা বেশি থাকে। সো দেখো এই যে কি হচ্ছে, এই যে সূর্য এই যে এখানে আমাদের সমুদ্রের এখানে আলো দিচ্ছে, যার ফলে এই যে এখানে এখানে পানি কিন্তু বাষ্প আকারে চলে যাচ্ছে, জলীয় বাষ্পের কণা। জলীয় বাষ্প যত উপরের দিকে যাইতে থাকে তত কি হয় বলতো, আমি কেবলই পড়ে আসছি, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে কি হয়, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যত উপরের দিকে যাবে ট্রোপোস্ফিয়ার,
সো বানান বুঝে নিও, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে কি হয়, যত উপরের দিকে যাবে টেম্পারেচার কিন্তু আবার ফল করবে। টেম্পারেচার ফল হলে এই জলীয় বাষ্পের যে কণাগুলো যেগুলো বাষ্প আকারে ছিল এইগুলো এখন শীতল হবে, শীতল হয়ে ওই যে মেঘের মধ্যে এরকম পানি কণায় রূপ নিবে। তারপরে কি হবে, পরবর্তীতে সেটা এরকম বৃষ্টি আকারে পড়ে যাবে, ঠিক আছে, পরবর্তীতে সেটা এরকম বৃষ্টি আকারে পড়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের, আশা করি আমরা বুঝতে পারছি। আবার যদি আমি একটু বলি যে আমাদের টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়ার ফলে কি হইলো, আমাদের বাষ্পের আয়তন বাড়তেছে, যে জিনিসটার আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে ঘনত্ব কমতেছে, চাপ কমতেছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাহলে আশেপাশের অঞ্চলের উচ্চচাপের স্থান থেকে ওই অঞ্চলে হচ্ছে বায়ু আসতে থাকবে, অতি উচ্চ বেগে আসতে থাকবে, যার ফলে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়ে যাবে। সো এই জিনিসটাই আমরা বুঝাইছি। এখন আসো যে এখানে অনেক কথা বলা আছে যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে প্রধান উপকরণ হচ্ছে উষ্ণ সামুদ্রিক পানি, পানি সমুদ্র থাকবে, উপর থেকে ওই যে তাপমাত্রা আসবে, তাহলে গরম হবে, গরম হয়ে আবার বাষ্প আকারে যাবে, তারপর উপরে যাইতে যাইতে মেঘের কণায় যাবে, মেঘের কণায় যে টেম্পারেচার কমের ফলে সেটা হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হয়ে এই যে আস্তে আস্তে বৃষ্টি হবে। সো এই জন্য ঘূর্ণিঝড় হলে দেখবে বৃষ্টি হয় প্রচুর, তো বৃষ্টি হবে। সো এখানে টেম্পারেচার এই যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 80 ডিগ্রি ফারেনহাইট, বা আমি তোমাকে বলছি এখানে কেলভিনে, তাহলে 300 কেলভিন টেম্পারেচার, এই টেম্পারেচারগুলো হওয়া লাগবে, ঠিক আছে। এই টেম্পারেচারগুলো যদি হয় তাহলে আমাদের হচ্ছে এটা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত একটা আদর্শ অবস্থা। সো আমরা তাহলে বুঝতে পারলাম ঘূর্ণিঝড়ের পড়াটা। সো আমরা তাহলে ঘূর্ণিঝড়ের পড়াটাও বুঝে ফেললাম। সো ঘূর্ণিঝড়ের একটা হচ্ছে বা সাইক্লোন শব্দটা আসছে কোথা থেকে, এই জিনিসটা তুমি কিন্তু হাজারিন আখতারের বইয়ে একটু রিডিং দিবা, অবভিয়াসলি সেখান থেকে তুমি পেয়ে যাবে। সাইক্লোস টাইপের একটা অংশ থেকে আসছে, এটার অংশ হচ্ছে সাপের কুণ্ডলি ন্যায় পাকানো একটা অংশ থেকে, ঠিক আছে। যখন ঘূর্ণিঝড় হয় এরকম এই যে পাকায় পাকায় তৈরি হয়, ঠিক আছে। এই জন্য সাইক্লোন যে শব্দটা, এটা কিন্তু একটা সাইক্লোস বা সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে সাপের কুণ্ডলির মতো পাকানো একটা ওয়ার্ড থেকে মানে এই শব্দটা আসছে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি আমাদের দুইটা টপিক শেষ করছি, একটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান আর এক গঠন, আর একটা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় সৃষ্টিতে আমাদের তাপ, চাপ, ঘনত্ব, আয়তন, এগুলোর যে ভূমিকাগুলা। সো এখন আমাদের নেক্সট টপিক হবে গ্যাসের সূত্রসমূহ। সো আমরা চলো একটা স্লাইড নিয়ে নিই, স্লাইড নিয়ে আমরা একটু পড়ালেখা করি, আমাদের গ্যাসীয় সূত্রসমূহ পড়বো আমরা। আমাদের নেক্সট টপিক হবে গ্যাসীয় সূত্রসমূহ। সো গ্যাসীয় সূত্রসমূহ তোমরা একটু জেনে রাখবা যে আমাদের আগে সূত্রগুলোর নাম পড়া লাগবে। সো গ্যাসীয় সূত্রসমূহের মধ্যে 1 নম্বর আছে ভাইয়া আমাদের বয়েলের সূত্র। কিসের সূত্র? বয়েলস ল। 2 নাম্বার হচ্ছে আমাদের চার্লসের সূত্র, চার্লস না। 3 নাম্বার হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, 4 নাম্বার কি ভাইয়া? 4 নাম্বার হচ্ছে আমাদের গে-লুসাকের চাপীয় সূত্র। এখন এই নামটা কি থেকে উদ্দীপ্ত হয়ে আসছে আমি আসলে জানি না। গে-লুসাক চাপীয় সূত্র, গে-লুসাকের চাপীয় সূত্র। এবার আসো 5 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ, ফ্র্যাকশনাল প্রেসার, ঠিক আছে, আংশিক চাপ সূত্র। আর 6 নাম্বার হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। সো এই হচ্ছে আমার 6টা সূত্র, এই সূত্র 6টাই হচ্ছে আমাদের গ্যাসীয় সূত্রসমূহ। সো আমাদের মাঝে মাঝে এমসিকিউ আসে নিচের কোনটি গ্যাসীয় সূত্র কোনটি নয়। সো আমরা এই 6টা সূত্র হচ্ছে গ্যাসীয় সূত্র মনে রাখবো। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা একটু হালকা করে পড়ে যদি আমরা বইয়ের মধ্যে যাই বেটার হয় ব্যাপার পড়াটা, ঠিক আছে। সো আমরা চলো প্রত্যেকটা একটু হালকা হালকা পড়ে তারপর বইয়ের মধ্যে যাই। সো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র যেটাই হোক, আমাদের 4টা রাশি এখানে, 4টা রাশি আসলে আমাদের নিয়ে কাজ। একটা হচ্ছে চাপ, চাপকে আমরা প্রেসারকে পি দ্বারা রিপ্রেজেন্ট করি, আয়তন এটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর একটা হচ্ছে টেম্পারেচার, এটাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর মোল সংখ্যা এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই 4টা রাশি নিয়ে আমরা প্রতিটা সূত্রের মধ্যে গবেষণা করব, এবং প্রতিটা সূত্রের মধ্যে দেখবা 2টা থাকবে চলক, 2টা থাকবে চলক মানে দুইজনের মধ্যে হচ্ছে সম্পর্ক দেখব, আর 2টা রাশি থাকবে ধ্রুবক, 2টা রাশি থাকবে কি ধ্রুবক। তাহলে 2টা রাশি থাকবে ধ্রুবক, 2টা রাশি থাকবে চলক। সো আমরা একটু দেখি আমাদের এই সূত্রটার মধ্যে বয়েলের সূত্রে দেখো, বয়েল, বয়েল মানে কি? বয়েল মানে তোমরা হচ্ছে ডিম সিদ্ধ বা অনেকে বলে হচ্ছে এগ বয়েল খাবো, যারা ইংলিশ মিডিয়াম আছে তারা হয়তো বলবা যে ডিম সিদ্ধকে বলবা এগ বয়েল খাইতে ইচ্ছা করতেছে। সো
তাহলে এগ বয়েল জিনিসটা কি, মানে সিদ্ধ, বা হচ্ছে বয়েল মানে তার মানে সিদ্ধ ব্যাপারটা চলে আসে। আচ্ছা, এখন সিদ্ধ ব্যাপারটা যেহেতু হচ্ছে, তাহলে সিদ্ধর সাথে কি আমাদের যখন আমরা কোনো কিছু সিদ্ধ করতে যাই গ্যাস জ্বালাইতে হয় বা চুলায় দিতে হয়, তার মানে এখানে তাপমাত্রার একটা ফ্যাক্ট চলে আসে। তাহলে সিদ্ধ থেকে, বয়েলের ডিম সিদ্ধ থেকে মনে রাখলাম কি তাপমাত্রার একটা ব্যাপার চলে আসে। আর তাপমাত্রা থেকে মনে রাখবো এই জায়গায় আমাদের বয়েলের সূত্রে টেম্পারেচারটা ফিক্সড থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার ফিক্সড বা ধ্রুবক থাকবে। তাহলে টেম্পারেচার যদি ধ্রুবক থাকে তাহলে আমার ইকুয়েশন হবে পি আর ভি এর মধ্যে। তাহলে পি আর ভি এর মধ্যে যদি আমরা মনে রাখতে চাই তাহলে মনে রাখবো যে স্থির তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য গ্যাসের আয়তন হবে, আয়তন ভি হবে তার চাপের ব্যস্তানুপাতিক, এইটাই হচ্ছে আমার বয়েলের সূত্র দিবে। সো বয়েলের সূত্র ডান। এবার আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রের প্রথম কথাই হচ্ছে ভাইয়া এখানে চার্লসের চ থেকে তুমি মনে রাখতে পারো চাপ। তাহলে এখানে চাপ হচ্ছে ধ্রুবক থাকবে, চাপ মানে কি পি হচ্ছে ধ্রুবক থাকবে। তাহলে সম্পর্ক হবে কার মধ্যে, ভি আর টি এর মধ্যে। সো এটাই বলা হয় যে কোনো একটা স্থির চাপে গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। সো ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে আমাদের এরকম, একবারে বলে দিই, সেটা হচ্ছে গ্যাসের আয়তন হবে তার মোল সংখ্যার সমানুপাতিক, ভি সমানুপাতিক এন। তাহলে এই জায়গায় কনস্ট্যান্ট কি, এই জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে পি আর টি, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকলো। ওকে, ডান। এরপরে আসো যে ভাইয়া গে-লুসাকের চাপীয় সূত্র, নামের মধ্যেই চাপ, তাহলে চাপ আমরা কি করব, চাপ P is proportional to, মনে রাখতে হবে T টেম্পারেচারের সমানুপাতিক, P হচ্ছে টেম্পারেচার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখানে ধ্রুবক কি থাকলো, এখানে ধ্রুবক থাকলো হচ্ছে V আর N, এই দুইটা হচ্ছে আমার ধ্রুবক থাকলো। ওকে, ডান। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এই দুটো আমরা পরে পড়ালেখা করব। তবে এই কয়েকটা সম্পর্কে আগে একটু ভালো বেসিক আইডিয়া দেওয়ার রিজন হচ্ছে এইগুলো আমরা একবারে পড়ে ফেলবো, তারপর আমরা ম্যাথে চলে যাব। সো এই চারটা আমরা আগে পড়ি। চলো এখন আসো এইগুলো থেকে আমরা একটু ডিরাইভ করতে পারি সামনের দিকে, সেটা হচ্ছে v is proportional to 1/p। তুমি একটা কাজ করতে পারো, সবগুলো একদিকে নিয়ে যাইতে পারো। আচ্ছা, একদিকে নেওয়ার আগে আরেকটা লাইন করতে পারো, সেটা হচ্ছে প্রপোর্শনাল, যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক পাও, সেটাকে আমরা লিখলাম v equal to k into 1/p। এখান থেকে তুমি সব একদিকে নিয়ে যাও, তাহলে এটা থাকে হচ্ছে pv equals to constant। সো এখান থেকে তুমি দুইটা এটা তো pv equals to constant। এখন যদি তুমি চিন্তা করো p1 আমার একটা চাপ, v1 আমার একটা চাপ, p1 আমার একটা চাপ, p2 আমার একটা চাপ, মানে একটা কন্ডিশনে p1 হচ্ছে চাপ আর একটা কন্ডিশনে p2 হচ্ছে চাপ, একটা কন্ডিশনে v1 হচ্ছে আয়তন আর একটা কন্ডিশনে v2 হচ্ছে আয়তন। সেই ক্ষেত্রে আমার এই সূত্রটা দাঁড়ায় হচ্ছে p1 v1 equals to p2 v2। তাহলে p1 v1 equals to p2 v2, এটা কার সূত্র ভাইয়া? এখানে ফার্স্টে তোমাকে খেয়াল করতে হবে এখানে কোনো টেম্পারেচার নাই, বয়েল মানে ডিম সিদ্ধ, টেম্পারেচার ফিক্স, তার মানে এটা বয়েলের সূত্র। সেইভাবে আমরা সূত্রগুলো ডেরাইভ করতে পারি, ঠিক আছে। সো আমি যদি নেক্সটে চলে যাই, নেক্সটে আমাদের কি v is proportional to t, তাহলে আমি লিখতে পারি v is equal to kt, তারপর সব একদিকে নিয়ে যাব, k একদিকে রেখে সব একদিকে নিয়ে যাব, এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে v by t equals to constant। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি v1 by t1 equals to v2 by t2। এখন দেখো এই জায়গায় চাপ নাই, চাপ যেহেতু নাই তাহলে এটা কার সূত্র? চার্লসের সূত্র। ওকে, ডান। এবার আসে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র যদি তুমি আবার ডেরাইভ করো, এখন আশা করি অ্যাভোগাড্রো নিজেরা করতে পারবা। v is proportional to n, তাহলে এখান থেকে লেখা যায় v equal to kn, তারপর একদিকে নিয়ে যাও, তাহলে v by n equals to constant। এখন তাহলে v1 by n1 equals to v2 by n2। দেখো এখানে v আর n এর মধ্যে সম্পর্ক, দ্যাটস মিন এটা কি সূত্র, কার সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। এবার এসো গে-লুসাকের চাপীয় সূত্র। তাহলে আমরা আবার করি যে p equal to kt বা p by t equals to constant, বা আমরা এখান থেকে লিখতে পারি p1 by t1 equals to p2 by t2। ডান। তাহলে এটাও আমরা শিখে ফেললাম p আর t এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা আমাদের চাপীয় সূত্র। সো এই চারটা যদি আমরা শিখতে পারি, এখন আমরা এইগুলোর সাহায্যে বিভিন্ন রকম ম্যাথ দেখবো, তার ম্যাথ তো পরে দেখবো, আমরা বিভিন্ন গ্রাফ দেখবো, গ্রাফগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই গ্রাফগুলো তোমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে এবং তোমাদের বোর্ড পরীক্ষার যে এমসিকিউ পার্টটা আছে ওখানেও আসে, ঠিক আছে, এবং ক নাম্বারেও বিভিন্ন সময় কিন্তু লিখতে দেয়। সো আমরা এই জন্য এই জায়গাটা একটু চলো দেখে নিই, সেটা হচ্ছে চলো
এখন আমরা বই থেকে একটু দেখি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো আমাদের আসলে বলতেছে এটা কি। সো বয়েলের সূত্র দেখো, বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে বলছেন, পরীক্ষা করেন যে গ্যাসের চাপের উপর আয়তনের একটি প্রভাব আছে। অনেক কথা আছে, এই যে আমরা দাগায় রাখছি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, দেখো কি তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, তার মানে এখানে টি হচ্ছে ওই যে বয়েল ডিম সিদ্ধ, টি হচ্ছে ফিক্সড। নির্দিষ্ট ভরের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস নিতে হবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। তা এক কথায় বলতে পারো নির্দিষ্ট গ্যাসের আয়তন তার হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, মানে 1/, আকারে পরিবর্তিত হয়। তাহলে এটাই বলা হয়েছে যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। সো এখান থেকে দেখো ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, তারপর একদিকে নিয়ে আসে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা একটু আগে দেখলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2। সো আমরা আগে দেখে আসার ফলে এখন খুব ফাস্ট আনতে পারতেছি। এখন এখানে দেখো টেম্পারেচারটা ফিক্সড, তাহলে টেম্পারেচার যেহেতু ফিক্সড, এখান থেকে আমি যে গ্রাফগুলো পাবো সেটাকে আমি বলবো আইসোথার্ম বা টেম্পারেচারকে বলা হয় আইসোথার্মাল। সো আমরা এটাকে বলতে পারি আইসোথার্মাল গ্রাফ। এটাকে কি বলবো? আইসোথার্মাল গ্রাফ, সামনে দেখা যাবে। সো টেম্পারেচার ফিক্সড, যেটা ফিক্সড ওইটা অনুযায়ী তোমার গ্রাফগুলোর নামকরণ হবে আইসোথার্মাল গ্রাফ, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, গ্যাস আয়তন কমালে গ্যাসের চাপ বেড়ে যায় কেন? এই যে বয়েলের সূত্র অনুযায়ী এটা ব্যাখ্যা তুমি দিয়ে ফেলবা। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো একটা গ্যাসের আয়তন তার কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। সো এই জন্য আয়তন কমালে গ্যাসের চাপ বেড়ে যায়। সো এইটা একটা কমলে আর একটা বাড়বে, এটাই হচ্ছে বয়েলের সূত্র। একটা কমলে আর একটা বেড়ে যাবে। ধরো তোমার আয়তন হয়েছে, আয়তন তুমি বানাইছো সে টু সে, তোমার আয়তন ভি হচ্ছে 2 লিটার, তাহলে আমার 2 লিটার বা হচ্ছে 2 একক, চিন্তা করে এরকম 2 একক বা 2 গুণ করছো, আচ্ছা 2 একক না 2 গুণ করছো, তাহলে চাপ কত গুণ হয়ে যাবে? চাপ হবে উল্টা হয়ে যাবে, চাপ হচ্ছে 1/2 গুণ, মানে হাফ গুণ হয়ে যাবে। সো কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাই বলা হয়েছে, ঠিক আছে? পুরো ব্যস্তানুপাতিক। সো এখন আসো বয়েলের সূত্রের বাস্তব কিছু ধারণা দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো তোমরা পড়বা। চাপ জিনিসটা আসলে কি? গ্যাস অণুগুলো আসলে কি করে? গ্যাস অণুগুলো পাত্রের দেয়ালে একটা হচ্ছে প্রেসার দেয়, এটাকে আসলে চাপ বলে। এছাড়াও তুমি চাপ আকারে অন্যভাবে পড়তে পারো, সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর নিজস্ব জায়গা দখল বাদে গ্যাস অণু, আচ্ছা ওটা দরকার নাই, গ্যাস অণুগুলোর হচ্ছে পাত্রের দেয়ালে একটা চাপ দেয়, এটাকে তুমি হচ্ছে চাপ আকারে, গ্যাসের চাপ আকারে মনে করতে পারো। আমি যেটা উদাহরণ দিতেছিলাম ওটা আয়তন, ওটা দরকার নাই, গ্যাসের চাপ। এখন চিন্তা করো, এটা একটু যদি পড়ে দিই তোমাদেরকে, গ্যাসের অণুগুলো তাপীয় গতির প্রভাবে নিরন্তর চতুর্দিকে ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে পাত্রের দেয়ালে অবিরাম ধাক্কা খায়। এটা তো আমরা জানি, গ্যাস অণুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়, এটাই কেবলই বলা হয়েছে। সো এই জিনিসটাই বলা হয়েছে বয়েলের সূত্রের প্রযোজ্যতা। এখন বয়েলের সূত্র যদি প্রয়োগ করা হয়, আমাদের যদিও বয়েলের সূত্র সকল গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু খুব কম গ্যাসই সাধারণত সাধারণ উষ্ণতা ও চাপে এই সূত্র মেনে চলে। সাধারণ অবস্থায় হাইড্রোজেন, নাইট্রোজেন, হালকা নিষ্ক্রিয় গ্যাসগুলো বয়েলের সূত্র মোটামুটি মেনে চললেও অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস এই সূত্র মেনে চলে না। সেই সূত্র মেনে চলে না। তবে উচ্চ তাপমাত্রা এবং খুবই নিম্ন চাপে সকল গ্যাসই মোটামুটিভাবে বয়েলের সূত্র মেনে চলে। এখন এই লেখাগুলো হয়তো তোমার কাছে একটু টাফ লাগতেছে, কারণ তুমি এখনো লাস্টের দিকে যে টপিক আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এইগুলো এখনো জানো না। আদর্শ গ্যাস বলে একটা টার্ম আছে। তাহলে আদর্শ গ্যাসটা কি? যে গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। সো আমাদের আদর্শ গ্যাস সমূহ একটা কাল্পনিক ধারণা, যেমন ফিজিক্সে কাল্পনিক ধারণা, কার্নোর ইঞ্জিন পড়ছো না? আদর্শ গ্যাসও একটা কাল্পনিক ধারণা, বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই। মানে আমরা দুনিয়ায় যত গ্যাস দেখি এগুলোকে বলা হয় বাস্তব গ্যাস, আর আদর্শ গ্যাস বিজ্ঞানীদের একটা কাল্পনিক ধারণা। এখানে অনেক লিমিটেশন দিয়ে আদর্শ গ্যাস করা হয়, এবং আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। এই জন্যই বলছে যে বাস্তবে আসলে কোনো গ্যাসই বয়েলের সূত্র তেমন মেনে চলে না। তবে আমরা যদি একটা কন্ডিশন প্রয়োগ করি, উচ্চ তাপমাত্রা মানে টেম্পারেচার অনেক বেশি, মানে হাই টেম্পারেচার HT, আর নিম্নচাপ মানে লো প্রেসার HTLP, এইভাবে মনে রাখতে পারো। এই কন্ডিশনে সকল গ্যাস আদর্শ বয়েলের সূত্র মেনে চলে, কারণ এই কন্ডিশনে সকল বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কন্ডিশনে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আদর্শ গ্যাসে কনভার্ট হয়ে যায় কখন? যখন আমাদের উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমি গ্যাসকে হচ্ছে নিয়ে যাব। সো এটাই হচ্ছে আমাদের
এখানকার পড়ালেখাটা ছিল। এখন দেখো এখানে একটা সুন্দর বাস্তবধর্মী উদাহরণ আছে। ফুটবলকে পাম্প করার সময় তার ভেতরের গ্যাসের আয়তন ও চাপ দুই বাড়ে, এই ঘটনায় কি বয়েলের সূত্রের প্রযোজ্য হবে? এখন দেখো বয়েলের সূত্র কি বলছে, বয়েলের সূত্র বলছে আমাদের যেটা বলছে এটা এখানে লেখা আছে। এখন পাম্প করলে ফুটবলের মধ্যে কি হয়, বায়ুর পরিমাণ বাড়তে থাকে, ফলে বায়ুর ভর পরিবর্তিত হয়। তার মানে এই কথাটা একটু মনে রাখো, বয়েলের সূত্র কিন্তু নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু আমরা যদি বায়ু বাইরে থেকে দিই তাহলে বায়ুর ভর আস্তে আস্তে বাড়তেছে, মানে ভর যদি আবার বেড়ে যায় তাহলে কিন্তু এই বয়েলের সূত্র আবার খাটবে না। তার মানে এটা কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য নয়, কারণ আমার নির্দিষ্ট একটা ভরের গ্যাসের কনস্ট্যান্ট গ্যাসের জন্য আমি এই সূত্রটা খাটাচ্ছিলাম, বাইরে থেকে বায়ু বাড়াই দিচ্ছি, তাইলে তো হইলো না। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। এবার আসো আমাদের এখানে কিছু গ্রাফ আছে, গ্রাফগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি। সো গ্রাফগুলো আমরা একটু বলে দিই আগে, তারপর তুমি ভালোভাবে বুঝবা। আমরা গ্রাফের বোঝার জন্য আমরা আশা করি সরল রেখা পার্টটা হচ্ছে ধরছি ম্যাথের ক্ষেত্রে। সো আমরা দেখো আস্তে আস্তে বুঝি। সো বয়েলের সূত্রটা আসলে কি রকম ছিল? বয়েলের সূত্রটা ছিল ভাই এরকম, যে বয়েলের সূত্রটা ছিল এরকম যে আমাদের ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। যদি ভাইয়া এই রকমই হয় গ্রাফটা, ধরো এক সাইডে আমাদের দিছে হচ্ছে ভি আর এক সাইডে দিছে 1/p, মানে বয়েলের সূত্র যেমন দেখতে তেমনই যদি গ্রাফ দেয়, তখন আমার গ্রাফের যে আকৃতিটা হবে সেটা হবে সরল রৈখিক। কি হবে? সরল রৈখিক। এবং এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। কেমন? মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা হবে। যেমন আমার সূত্র তেমনই যদি আমার গ্রাফে দেয়, ওয়াই অ্যাক্সিসে এটা দিল, এক্স অ্যাক্সিসে এটা দিল, তাহলে আমার মূল বিন্দুগামী সরল রেখা হবে। এবার দেখো আমার গ্রাফ হচ্ছে, আমার সূত্র হচ্ছে এটা, আমাকে গ্রাফ দিছে এটা, যে ভি আর পি এর মধ্যে গ্রাফ। আমার সূত্র ভি ভার্সেস 1/p, আমাকে দিছে ভি আর পি, মানে উল্টা। তখন আমার গ্রাফ হবে এরকম আয়তাকার অধিবৃত্ত। তখন আমার গ্রাফ লিখে রাখো যে অধিবৃত্ত হবে, বা এটাকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলবো। ঠিক আছে, এবার আমার গ্রাফ দিছে এরকম, দেখো একটা গ্রাফ দিছে, ধরো এখানে পিভি দিছে, এখানে পি দিছে। এই কন্ডিশনটা দেখো তো তুমি বুঝো কি না? এটা কেমন দিছে দেখো, পি ইজ প্রপোর্শনাল টু 1/v ছিল। এবার আমি এখানে লিখছি পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। আচ্ছা আমি উল্টাই লিখছি, পি আর ভি উল্টাই ফেলছি। আচ্ছা এইটার ক্ষেত্রে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p। একদিকে নিয়ে আসো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট ফর্মের একটা গ্রাফ দিছে, দেখো যেটা ওয়াই অ্যাক্সিসে তুমি কি বসাইছো পিভি, আর এক্স অ্যাক্সিসে কিছু যে কোনোটা থাকতে পারে কনস্ট্যান্ট। সো এখানে তুমি বসাইছো পি, তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই রেখাগুলো কেমন হয় ভাইয়া? ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই রেখাগুলো হয় ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই রেখা ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের প্যারালাল হয় রেখাগুলো। তাহলে এটা এক্স অক্ষ কোনটা? এই যে এইটা, এর প্যারালাল একটা রেখা হবে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সো এই তিনটা গ্রাফের কন্ডিশন যদি তুমি মনে রাখো তাইলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তাইলে আমার সূত্র যেমন তেমন দিলে সরল রৈখিক মূল বিন্দুগামী, সূত্র যেমন তার উল্টা দিলে আয়তাকার অধিবৃত্ত, আর যদি কনস্ট্যান্ট শেপে দেয় তাইলে এটা মনে রাখবো এই কনস্ট্যান্টটা কোন অ্যাক্সিসে আছে। যদি ওয়াই অ্যাক্সিসে থাকে তাহলে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, এবং যদি কনস্ট্যান্টটা ধরো এক্স অ্যাক্সিস থাকতো, ধরো এই গ্রাফটা এরকম থাকতো যে এই দিকে পিভি আর এই দিকে পি, তাইলে তাহলে কনস্ট্যান্টটা কোথায় আছে? এখন এক্স অ্যাক্সিসে আছে। তাহলে কনস্ট্যান্ট যদি এখন এক্স অ্যাক্সিসে থাকতো তাহলে আমরা কি বলতাম, এখানে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তখন কিন্তু গ্রাফটা হয়ে যেত ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। সো এই জিনিসগুলো ভাই মাথায় রাখবা। এই জিনিসগুলো মাথায় রাখলে এখন তুমি এইটা আমি সুন্দর করে তোমাকে আমি এই জায়গায় দেখাই দিছি। তো এখন তো চলো আমরা দেখি। এখন দেখো আমাদের এই যে প্রথম গ্রাফটা ওইটা চার্লসেরটা দেওয়া। আচ্ছা বয়েলেরটা আমরা দেখবো। বয়েলেরটা কোথায়? আচ্ছা বয়েলেরটা একটু ওয়েট করি আমরা। বয়েলেরটা কই? এটা হচ্ছে চার্লসের সবগুলো দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমরা বয়েলেরটা তো দেখেই ফেললাম, এটা হচ্ছে বয়েলেরটা। ঠিক আছে, সো বয়েলেরটা দেখে ফেলছি। এখন এই বয়েলের গ্রাফগুলো কিন্তু, আচ্ছা এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। এখন দেখো এই বয়েলের গ্রাফগুলো কিন্তু বিভিন্ন টেম্পারেচারের পরে আমরা টেম্পারেচার দিয়ে দেখবো। যেমন এটা হচ্ছে, আমরা যদি এখানে তিনটা গ্রাফ আঁকি, ধরো এইটা একটা রেখা, আবার এই রেখাটা ধরো এরকম গেছে, এই রেখাটা এরকম গেছে, তো আমি এটাকে দিলাম হচ্ছে ভাই এরকম যে T1, এটাকে দিলাম T2, এটাকে দিলাম T3, তিনটা টেম্পারেচারের জন্য বললাম। এখন
কোন টেম্পারেচারটা বড়, কারণ বয়েলের সূত্রে টেম্পারেচার কিন্তু নাই, তার মানে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, এই গ্রাফগুলোকে আমি আগেই বলে আসছি এগুলো হচ্ছে আইসোথার্মাল গ্রাফ, ঠিক আছে, বা আইসোথার্মাল বা সমষ্ণ গ্রাফ, যারা তাপগতিবিদ্যার প্রথম চ্যাপ্টার পড়ছো। সো আমরা তাইলে বয়েলের গ্রাফগুলো টেম্পারেচার রিলেটেড কেসগুলো পরে দেখতেছি, চার্লসেরটাকে পড়া লাগবে। সো আমাদের বয়েলের এই স্লাইডটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। এখন আসো আমরা চার্লসের সূত্র দেখি। সো চার্লসের সূত্র আমরা কিন্তু দেখে আসছি যে চার্লসের চ ফর চাপ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো চাপ যেহেতু কনস্ট্যান্ট, তাইলে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি, কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। সো এই জিনিসটাই দেখো আমরা সামনে পাবো যে ভি ইজ প্রপোর্শনাল টি। সো ভি ইজ প্রপোর্শনাল টি, এই জিনিসটাই যেখানে লেখা আছে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের কোনো গ্যাসের আয়তন ভি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই কথাটাই বলা হয়েছে। এটাই চার্লস গে-লুসাকের সূত্রের গে-লুসাক না, এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। সো চার্লসের সূত্রে এটাই বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে যে আমাদের এখানে টেম্পারেচার যখন 100 কেলভিন ছিল তখন আমাদের আয়তনটা কেমন ছিল, 0.25 লিটার। এখন যখন টেম্পারেচার 200 করা হয়েছে, মানে দ্বিগুণ করা হয়েছে, দেখো এখান থেকে এটাই 2 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এই জিনিসটা ভিটাও আমার এখান থেকে এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে। দেখো 2.25 থেকে 5 লিটার হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন টেম্পারেচার আরও 2 গুণ হয়েছে, 400 হয়ে গেছে, তখন এই 5 লিটার কি হয়ে গেছে, 1 লিটার হয়ে গেছে। তার মানে এটা সমানুপাতিক হারে বাড়তেছে। মানে তুমি এই চাপকে টেম্পারেচার 2 গুণ করছো, আয়তন 2 গুণ হয়ে গেছে, বা আয়তন 2 গুণ করছো, টেম্পারেচার 2 গুণ হয়ে গেছে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখো চাপ 1 atm, চাপ P কিন্তু ফিক্সড। এই জিনিসটাই চার্লসের সূত্রে বলা হয়েছে। আশা করি ভাইরা আমরা বুঝতে পারছি। এখন চার্লসের এই সূত্রটা বাদেও আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে গ্যাসের আয়তনের সাথে অন্যভাবে একটু রিলেশনটা আছে। তো সেটা আমরা চলো একটু দেখব। সেটা হচ্ছে চার্লসের সূত্র কাহিনী কিছু বলা আছে এখানে। দেখো চার্লসের সূত্র এখানে ওই যে ওই কথাগুলোই বলা আছে, 1787 সালে একটা হয়, আর ওটা 1662 সালে ছিল। সো এখানে বলা হয়েছে চার্লসের সূত্রের ওই যে অংশটা আমরা পড়লাম এখানে, আর এইখানে আরেকটা কথা বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট, ওই যে নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে, মানে কোনো একটা গ্যাসের আয়তন তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমাও, সেই ক্ষেত্রে হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল সেই আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। হয়তো তুমি বুঝো নাই, আমি বুঝাচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে আমার কোনো একটা গ্যাসের আয়তন হবে VT হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের যে আয়তনটা ছিল সেটা প্লাস বা মাইনাস কেন, যদি তুমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াও সেই ক্ষেত্রে তোমার গ্যাসের আয়তন বাড়বে, চার্লসের সূত্র V is proportional to T। টেম্পারেচার যদি কমাও তাহলে 1 ডিগ্রি কমানোর জন্য তার আয়তন কিছুটা কমবে, কেমন বাড়বে বা কেমন কমবে সেটা বলা হয়েছে। 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন যেটা ছিল সেটা V0 যেটা ছিল সেটা এর 1/273 ডিগ্রি হারে কমবে, 1/273 ডিগ্রি হারে কমবে বা বাড়বে, 1/273 ডিগ্রি হারে কমবে বা বাড়বে। সো এই জিনিসটা বলা আছে। এখন তুমি এটা 1 ডিগ্রির জন্য করছো, এখন যদি তুমি এটা 1 ডিগ্রির জায়গায় T ডিগ্রির জন্য করো তাহলে এই 1টা কি হয়ে যাবে, 1টা T হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তুমি টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করছো। এখন যদি তুমি টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করো, তখন এই VT হয়ে যাবে V0 প্লাস V0 এর কতটুকু বাড়ছে 1/273। এখন এটা 1/273, তার মানে T ডিগ্রির জন্য T/273 বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে আমার চার্লসের সূত্রটা, বোঝা গেছে? তাহলে এই যে এইটাই বলা আছে যে এখানে বলা আছে V0 প্লাস V0 এর 273 1/273 হারে বাড়তেছে এবং এটা T ডিগ্রির জন্য T হচ্ছে করে বাড়তেছে। এই যে 1/273 এই কথাটা 1/273 এইটাকে বলা হয় গ্যাসের প্রসারাঙ্ক। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? গ্যাসের প্রসারাঙ্ক, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি এই সূত্রটা পাইছো, এই সূত্রটায় বিভিন্ন মান বসাবা। সো এই সূত্রটায় যদি তুমি বিভিন্ন মান বসাও তাইলেই তুমি ওই যে আমাদের এই সূত্রটায় বিভিন্ন মান বসাই কিন্তু আমরা এখান থেকে প্রুভ করে ফেলতে পারি যে V is proportional to T। সো এইটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের সূত্রের ক্ষেত্রে কোন মানটা বসানো ইম্পর্টেন্ট আমরা একটু বলে দিই যে আমাদের সূত্রের ক্ষেত্রে এই মানটা বসানো ইম্পর্টেন্ট, আগে চলে গেছে এটা, যে এই মানটা বসানো ইম্পর্টেন্ট, এই যে এইটা। সো আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্র দেখো VT ইকুয়ালস টু এই যে সূত্রটা আমাদের V0 প্লাস V0 এর T/273,
এইখানে আমরা যেটা করছি ভি নটটা কমন নিয়ে নিছি। সো ভি নট যদি কমন নিয়ে নিই তাহলে ভি নট এটা থাকতেছে, আর এই জায়গাটা কি হয়ে যাচ্ছে 1 প্লাস টি বাই 273, এই যে 1 প্লাস টি বাই 273। এবার যেটা করছি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বসাইছি, 1 বসাইলে তাহলে এই টি এর জায়গায় 1 বসাইলে এরকম একটা ভ্যালু পাইছি। আমরা -1 ডিগ্রির জন্য বসাইছি, তাহলে এই টি এর জায়গায় তুমি -1 বসাইছো, এই যে -1 বসাইছো আর একটা ভ্যালু পাইছো। এখন তোমার মূল কাহিনী হচ্ছে তুমি এই জায়গায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তুমি এখানে বসাও তাহলে কি কাহিনী হচ্ছে আমি একটু দেখাই, যে তোমার এই সূত্রে তুমি -273 যদি বসাও তাহলে টি এর জায়গায় তুমি বসাইছো কত -273, তাহলে এই প্লাস কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে এই হচ্ছে -273 ঠিক আছে। তাহলে এই 273 কেটে গেল, আর আচ্ছা একটু ওয়েট করি, প্লাস মাইনাসটা রাখি, মাইনাস, তাহলে 273 কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল 1 - 1, তাহলে এই অংশটা 0 হয়ে গেল। তাহলে এটা কি হলো ভি নট ইন্টু 0, তার মানে এটা 0 হয়ে গেছে। তার মানে গ্যাসের আয়তন ভিটি ইকুয়ালস টু কি হয়ে গেল, ভিটি ইকুয়ালস টু 0 হয়ে গেল। এই যে ভিটি ইকুয়ালস টু 0 হয়ে গেল, এটা কত ডিগ্রি 0 হয়ে গেল, এই 0টা কত ডিগ্রি সেন্টিগ্রেডে হইলো ভাইয়া -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কোনো একটা গ্যাসের আয়তন 0 হয়ে গেল। কত ডিগ্রিতে হলো, তুমি যখন এই সূত্রে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাইলা, তার মানে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0, আসলে গ্যাসের আয়তন কখনোই 0 হয় না, তাহলে আমরা বলবো তাত্ত্বিকভাবে 0 হয়, মানে থিওরিটিক্যালি তুমি প্রুভ করলা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয় তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাকে আমরা কি বলি, পরম শূন্য তাপমাত্রা। আমাদের কোশ্চেন আসে পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি বা কত কেলভিন, সো আমরা মনে রাখবো পরম শূন্য তাপমাত্রা মানে ওকে 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 মানে কি, ওকে মানে হচ্ছে 0 কেলভিন, অথবা অথবা বা আমরা কি বসাইছি -273 ডিগ্রি, তাহলে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাকে আমরা বলবো ভাই আমাদের কি পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হচ্ছে সেটা পরম শূন্য তাপমাত্রা, অথবা আমরা বা পরম শূন্য তাপমাত্রার কি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এইটার উপর বেস করে আমরা এই পাশে একটা গ্রাফ আঁকছি, গ্রাফটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। গ্রাফে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আয়তন বসাইছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটাকে বসাইছি। সো আমরা পি বসাইছি, আয়তন বসাইছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওই যে বাম পাশে যে রাশিটা আছে, এই যে আমাদের সূত্রটা কি ভিটি ইকুয়ালস টু ভি নট, আর ভি নটের 1 প্লাস 200, সরি এটা কি ছিল সূত্রটা, ভি নট প্লাস 1 বাই টি বাই 273 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে এখানকার ভ্যালুটা। সো এইটা দিয়ে তুমি করতে পারো, অথবা তুমি আসল সূত্রটা কমন নেওয়ার আগে কি ছিল, কমন নেওয়ার আগে এরকম ছিল ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নটের 1/273। এখন টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এটা 1 কি হয়ে গেছিল ভাইয়া, 1টা হয়ে গেছিল হচ্ছে টি। তাহলে এই হচ্ছে আমার আসল সূত্র, যেখানে আমি এই জিনিসটা যেটা আয়তনটাকে ওয়াই অ্যাক্সিসে অলরেডি বসাই দিছি, আয়তনটাকে ওয়াই অ্যাক্সিসে বসাই দিছি, এই জিনিসটা মাথায় রাখলাম। আর এইটা কিন্তু আমার আগে থেকে ছিল, এই যে এই রাশিটা আমার কিন্তু আগে থেকে ছিল, এই রাশিটা কিন্তু আমার আগে থেকে ছিল। তাহলে এই রাশিটাকে আমি যদি বলি আমার কনস্ট্যান্ট সি, দেখো টি 0 ডিগ্রিতে কিন্তু আমার একটা আয়তন ছিল, সেটা হচ্ছে সি। আর এই জায়গায় আমি যদি বলি যে আমাদের এখানে এই জায়গায় টি ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুকু বাড়তেছে, টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে 1/273 হারে বাড়ে, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এটা হচ্ছে mx প্লাস সি, মানে এটা হচ্ছে এই পোর্শনটা আমরা কতটুকু বাড়তেছে এক্স দিলাম আর এখানে একটা এম দিলাম ঢাল। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস সি, এই যদি তোমার গ্রাফ হয় তাহলে গ্রাফটা কি মূলবিন্দুগামী হয় না, মূলবিন্দু থেকে উপরের দিকে হয়, কি হয় উপরের দিকে হয়। এই জন্য আমাদের গ্রাফগুলো কি হয়েছে দেখো মূলবিন্দুগামী হয় নাই, মূলবিন্দু থেকে উপরের দিকে হয়েছে এবং সরল রেখা হয়েছে, কারণ এটা দেখো এটা হচ্ছে সূত্র যেমন তেমনই গ্রাফটা আমরা বসাইছি। এখন তুমি এই গ্রাফগুলোকে যদি পিছন দিকে বর্ধিত করো, আমরা 3টা চাপে নিছি গ্রাফটা, তুমি একটা দিয়েও দেখাইতে পারো এটা। সো তুমি যদি পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখো একটা পোর্শনে যে এই এক্স অ্যাক্সিসের উপর একটা তুমি বিন্দু পাচ্ছ, এক্স অ্যাক্সিসের উপর যে বিন্দুটা পাচ্ছ এটাই তো তোমার এত ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না, এটাই তো তোমার সেই হচ্ছে টিটা, তাহলে এই এত ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইটা তো এই জায়গায় তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এক্স অ্যাক্সিসের উপর তুমি এই জায়গায় কততে পাচ্ছ, কততে এই যে তোমার
আয়তনটা জিরো হয়ে যাচ্ছে। কততে আয়তনটা জিরো হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে -273°C। আর এইটাই হচ্ছে আমি একটু আগে শিখে এসেছি আমার সেই পরম শূন্য তাপমাত্রা। তার মানে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273°C। এখন তুমি গ্যাসের আয়তন ঋণাত্মক দিকে বর্ধিত করছো, যেটা বাস্তবে কখনো সম্ভব? তার মানে গ্যাসের আয়তন আসলে শূন্য হওয়া সম্ভব না, ব্যাপারটা হচ্ছে তাত্ত্বিকভাবে সম্ভব। সো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে শিখলাম, এই গ্রাফটা আশা করি বুঝছি, আমাদের কোনো প্রবলেম হয় না। এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এখানে আমাদের P1 P2 আর P3 মধ্যে কে বড়। সো তুমি যদি P1 P2 P3 মধ্যে কে বড় এই জিনিসটা বের করতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, এই P1 থেকে এই যে এইটা P1 এর এই যে রেখাটা এখানে শেষ হয়েছে, এখান থেকে তুমি V1 এর উপর একটা লম্ব টানো, এই জায়গায় তুমি এখানে একটা লম্ব টানো, আর এইখানে এই রেখাটা থেকে একটা লম্ব টানো। সো লম্ব যদি টানতে হয় তাহলে টানলাম। এবার খেয়াল করো এই জায়গায় এটা হচ্ছে, তাইলে আমার লম্ব টানলে এই জিনিসটা হচ্ছে আমার কি P1 এর রেসপেক্টে, এই জিনিসটা হচ্ছে আমার V1, এটা আমার V1, এটা P2 এর রেসপেক্টে এই লম্বটা, এটা হচ্ছে আমার আয়তন V2, P3 এর রেসপেক্টে এটা হচ্ছে V3। তাহলে দেখো আমার P1 আর V1 এর মধ্যে আমরা যদি খেয়াল করি, এই জায়গায় আমার কে বড়? V1 বড়, V2 তার থেকে একটু ছোট, V3 তার থেকে একটু ছোট। তার মানে আমি যদি এখানে সাজাই যে আমার V1 হচ্ছে সবার বড়, তারপর V2 তারপর V3 সবার পরে। আর আমরা জানি P আর V এর সম্পর্ক বয়েলের সূত্র থেকে কি ভাইয়া? ব্যস্তানুপাতিক, V is proportional to 1/P। তার মানে V1 যদি বড় হয় তাহলে তার রেসপেক্টে P1 হচ্ছে সবার ছোট, তার মানে P1 সবার ছোট। তারপরে V2 যদি মাঝারি হয় তাহলে V2 হচ্ছে মাঝে থাকবে, P2 মাঝে থাকবে, আর V3 যদি সবার থেকে ছোট হয় তাহলে P3 উল্টা সম্পর্ক, তাহলে P3 সবার চেয়ে বড়। তার মানে আমরা এখন চিহ্নটা জাস্ট ঘুরাই দিব, তার মানে P3 সবার চেয়ে বড়। P3 হচ্ছে ভাইয়া আমার কি? সবার চেয়ে বড়। সো এই জিনিসটাই দেখো বলা হয়েছে, P3 সবার চেয়ে বড়, P2 সবার চেয়ে ছোট, P1 সবার চেয়ে হচ্ছে ছোট। সো এই জিনিসটাই বলা হয়েছে, কিন্তু সূত্রে কিন্তু P1 সবার বড় ছিল। এখন কিন্তু P1 এখানে দেখা যাচ্ছে, আমরা যখন এইভাবে করলাম তখন দেখো P3 আসলে সবার বড়। সো আমরা কিন্তু এইভাবে কোনো একটা গ্রাফ থেকে কে বড় কে ছোট এই জিনিসটা এইভাবে লম্ব টেনে বের করে ফেলতে পারি। কারণ এই জায়গায় দেখো V1 এর ভ্যালুটা কত, এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে সব থেকে বড়। V1 যদি বড় হয়, V আর P এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে P1 আবার সবার ছোট, আর V3 হচ্ছে সবার ছোট। তাহলে V3 যেহেতু এতটুকু, এই যে এতটুকু রেখা, তার মানে V3 যদি সবার ছোট হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক P3 হচ্ছে সবার বড়। সো এই জিনিসটা আমরা পরবর্তীতে গ্রাফে দেখবো। এখন আমরা ওই যে চার্লসের সূত্রের যে গ্রাফগুলো আছে, চলো সেইগুলো আবার দেখবো। সো চার্লসের সূত্রের গ্রাফ ভাইয়া যদি সূত্রের মতোই যদি গ্রাফ দিয়ে দেয় তাহলে সেটা সরল রৈখিক হবে। সূত্র থেকে যদি উল্টা দেয় তাহলে মানে অন্যরকম দেয়, তাহলে ওটা আয়তাকার অধিবৃত্ত হবে। আর যদি কনস্ট্যান্ট আকারে দেয় তাহলে হয় এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, নাহলে ওয়াই অ্যাক্সিসের। বেশিরভাগ ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তোমার এক্সামে আসবে। সো এখানে দেখো এখানে কি বলা হয়েছে, ভি ইজ প্রপোর্শনাল টু, আমরা জানি সূত্রটা, এটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ নাকি, এটা হচ্ছে ভি আর 1/P এর মধ্যে। আচ্ছা এইটা সে আমার হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফগুলো। সো বয়েলের সূত্রের গ্রাফগুলো আমরা পরে, আমরা চার্লস যেহেতু পড়তেছি চার্লসেরটাই চলে যায়, বয়েলের গুলোও ছিল। আমি হচ্ছে এইখানে কি যে কোন জায়গায় কি চলে গেছে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, চার্লসেরটা আগে চলে আসছে, বয়েলেরটা পরে চলে গেছে, এটাই হচ্ছে প্যারাটা হয়েছে। আচ্ছা তোমরা একটু ঠিক করে বুঝে নিও। সো দেখো তাইলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে চার্লসেরটা দেখি। সো চার্লসের সূত্রে আমরা কি বলছিলাম, ভি ভার্সেস টি, মানে সূত্রটা এরকম ছিল, ভি ইজ প্রপোর্শনাল টু টি। দেখো এই জায়গায় এইদিকে ভি আছে ওয়াই অ্যাক্সিসে, এদিকে টি আছে, একদম যেমন সূত্র তেমন গ্রাফ, সরল রৈখিক, ডান। সো সরল রৈখিক, ওকে। এবার এইখানে যে সূত্রটা কেমন ছিল, ভি ভার্সেস টি। এখন এই জায়গায় ধরো সূত্র, এখন তোমাকে গ্রাফ দিছে কি ভি আর 1/T, এই যে সরি এখানে দিছে হচ্ছে ভি আর এখানে দিছে V/T, এইটা হচ্ছে পরেরটা, সরি এইটা দেখি, পি বনাম টি। আচ্ছা এটা আবার এইভাবে দিছে, আমি যদি এরকম একটা গ্রাফ দিই, সরি আমি যদি এরকম একটা গ্রাফ দিই তোমাকে, দেখো আমাদের সূত্র ছিল কি ভি ভার্সেস হচ্ছে ভি আর টি, তাহলে এরকমই যদি গ্রাফটা থাকে তাহলে এটা সরল রৈখিক হবে। আমি যদি তোমাকে এমন দিই যে ভি আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে দিলাম ভি আর এখানে দিলাম হচ্ছে 1/T, তখন গ্রাফটা কেমন হবে? তো আমার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর এখন যদি ভি আর 1/T দিয়ে দিই তখন গ্রাফটা হয়ে যাবে কি আয়তাকার অধিবৃত্ত, কারণ এটা হয়ে গেছে এরকম। এখন যদি আমি এটাকে কি করি, ভি ইজ প্রপোর্শনাল টু টি ছিল, তাহলে আমি এটা কি করলাম, V/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম যদি গ্রাফ দিই যে V/T আর এখানে দিলাম সামথিং লাইক টি, তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে ওয়াই অ্যাক্সিস ইকুয়াল
ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকলে গ্রাফ হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সো এই জিনিসটাই লাস্টে আমাদের এই যে এটা দিছে যে এই যে এটা যে ভি বাই টি বনাম টি, তাহলে এখানে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমি কিন্তু ওই সাইডে দেখাই আসছি, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই জিনিসগুলো দেখাইছে। এখন 3টা করে গ্রাফ নেওয়া হয়েছে, 3টা করে গ্রাফ নিয়ে আবারও তোমাকে দেখানো হয়েছে যে ভাইয়া, আবারও তোমাকে দেখানো হয়েছে একই জিনিস, যে আমাদের 3টা করে গ্রাফ নিয়ে দেখানো হয়েছে। প্রথমটার জন্য এটা P1, তারপরেরটা P2, তারপরেরটা P3। সো P1 এর জন্য আমরা একটা হচ্ছে দাগ দিয়ে দেখছি এই রেসপেক্টে, এটা হচ্ছে আমাদের V1 বাই T1 বা V1 ধরো, ওপরেরটা ধরো, P1 এর সাথে V এর সম্পর্ক কি, P1 এর রেসপেক্টে এটা V1, এটা তাহলে V2, এটা তাহলে V3। আবারও দেখো যে P1 এর তাহলে V1 সবার বড়, তারপর V2, তারপর V3। তাহলে চিন্তা করো, আবার হচ্ছে আমার বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে V ইজ প্রপোর্শনাল টু 1/P। তাহলে V1 যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি, V1 যদি বড় হয় তাহলে P1 হচ্ছে সবার ছোট, তাহলে P1 হচ্ছে সবার ছোট, তারপর P2, তারপর P3। এই জিনিসটাই আমরা একটু আগে দেখে আসছি ওই সাইডে, সেম জিনিসটাই আবার এখানেও সেম জিনিসটাই করছে। তো তুমি যদি এই জায়গায় মূল বিন্দুগামী সরলরেখা হবে, বুঝছোই, তুমি যদি এই জায়গায় এটার রেসপেক্টে P1 থেকে একটা টানো, তাহলে এটা কি হবে V1, এখান থেকে P2 থেকে যদি একটা টানো এটা হবে কি V2, P3 থেকে যদি একটা টানো এটা হবে V3। আবারও তুমি এই সেম ব্যাখ্যাটা এখানে দিতে পারবা, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পারছি। সো সেম ব্যাখ্যাটা আবার এখানে প্রযোজ্য, এখানে প্রযোজ্য। এইবার আমি তোমাকে একটা কাহিনী করে দিলাম, কাহিনীটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটা গ্রাফ দিলাম এরকম এরকম এরকম, ঠিক আছে? এই 3টা গ্রাফ দিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তোমরা আমাকে অ্যান্সার দিবা, এইটা হচ্ছে আমাদের P3, এটা হচ্ছে আমাদের P2, এটা হচ্ছে আমাদের P1, এন্ড তোমাকে বলতে হবে কে বড়, P1, P2, P3 এর ক্রম সাজাও। সো তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা কি করতে পারি, চলো আমরা এই ম্যাথটা করি। সো এই ম্যাথে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের P1, P2, P3, তাহলে আমরা এই রেসপেক্টে এই জায়গায় একটা গ্রাফ টানবো, মানে একটা লম্ব টানবো, তাহলে এটা হবে V3, এই জায়গায় একটা লম্ব টানবো, এটা হবে আমাদের V2, এই জায়গায় একটা লম্ব টানবো, এটা হবে আমাদের V1। তাহলে আমরা এবার দেখছি আমাদের V3 সব থেকে বড়, তাহলে V3, V2, V1। তাহলে আমাদের কি হবে, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী V ইজ প্রপোর্শনাল টু 1/P, তার মানে আমাদের V3 কি, V3 সবার বড়, তার মানে উল্টা সম্পর্ক P এর সাথে, তাহলে P3 হবে সবার ছোট, তারপর P2, V1 সবার ছোট ছিল, তাহলে P1 হবে সবার বড়, এইটা হবে ইকুয়েশন। এবার কিন্তু P1 বড়, সো তুমি সবসময় P1 সবসময় যে P3 বড় হবে এই জিনিসটা মাথায় নিয়ে গেলে ভুল, যখন নাম্বারগুলো উল্টা করে দিবে তখন কিন্তু কোশ্চিন উল্টা হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো খেয়াল করবা, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্রগুলো আমরা আবার দেখছি। সো এই জিনিসগুলো এই জায়গায় সব দেওয়া আছে, আশা করি ভাইরা বুঝতে পারবো। আবার বয়েলের সূত্রগুলোর গ্রাফও পরবর্তীতে দেওয়া আছে, এই যে এখানে। আমি মনে করছিলাম আসলে স্লাইডে উঠে নাই, স্লাইডগুলো ভাই খুব কষ্ট করে তোমাদের জন্য খুব কম্প্যাক্টভাবে আমি তৈরি করলাম। সো আশা করি ভাইয়া আগের স্লাইডে ক্লাসও করছো, এখনকারগুলোতে করতেছো, বুঝতেছো যে এগুলো অনেক গোছানো ওইতে করা হচ্ছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া কেমিস্ট্রিওয়ালাতে ভাইকে পেয়ে যাবা। সামনে তোমার যদি অর্গানিকে কোনো প্রবলেম হয় বা তোমার যদি কেমিস্ট্রির কোনো হার্ড টপিক, পরিমাণগত রসায়ন বা যে কোনো চ্যাপ্টারে প্রবলেম হলে, বা ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে একটু টাফ, সো এইগুলোতে প্রবলেম হলে অবশ্যই ভাইয়ের কাছে তুমি চলে যাইতে পারো। ভাইয়া হচ্ছে একদম তোমাকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত কেমিস্ট্রিতে সাপোর্ট দিব। সো গুছাই পড়বা, নোট করে পড়বা, এগুলো নোট যখন তোমার কাছে থাকবে, গুছানো স্লাইড থাকলো, তোমার আর কেউ আটকাইতে পারবে না ভাইয়া, অ্যাডমিশন একাডেমিক যেখানেই তুমি যাও। সো দেখো, তাইলে এখন হচ্ছে আমাদের এই জায়গায় সূত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি। সো এই জায়গায় আমরা দেখছি বয়েলের সূত্রটা কি ছিল, V ইজ প্রপোর্শনাল টু 1/P। সো দেখো গ্রাফটা এমনই আছে, তাইলে এটা সরলরৈখিক হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা টেম্পারেচারের একটা জিনিস দেখি, যে এখানে V ছিল, এখানে 1/P ছিল, খেয়াল করো। তাইলে এই জায়গায় আমাদের বয়েলের সূত্রে ফিক্সড কি, ফিক্সড হচ্ছে T। তাহলে আমরা এখন ওই যে গ্রাফগুলোর ওখানে টি লিখবো। সো আমরা মনে করছি একটা গ্রাফ এপর দিয়ে গেছে, এটাকে আমরা T3 ধরছি, একটা গ্রাফ এদিক দিয়ে গেছে, এটাকে আমরা T2 ধরছি, একটা গ্রাফ এদিক দিয়ে গেছে, এটাকে আমরা T1 ধরছি। সো এখন আমাদের কাজ হচ্ছে T3 থেকে এটার উপর একটা লম্ব টানা, T2 থেকে এটার উপর একটা লম্ব টানা, T1 থেকে এটার উপর একটা লম্ব টানা। সো লম্ব টানার পর আমরা দেখলাম T3 রেসপেক্টে এই অংশটা তো V, তাহলে এটা হবে আমার V3, এটা হবে আমার V2, এটা হবে আমার V1। সো আমরা দেখতেছি V3 হচ্ছে সবার বড়, এন্ড V3 সবার বড়, ঠিক আছে। তাহলে এখন V আর T এর মধ্যে সম্পর্ক, এটা কার সূত্র ভাইয়া,
চাপ তো স্থির, তার মানে চার্লসের সূত্র কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে যার ভি বড় তার টি বড়, তাহলে V3 সবার বড় মানে T3 সবার বড়, V2 সবার বড় মানে T2 সবার বড়, T1 সবার বড়। তার মানে এই ক্ষেত্রে তাপের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে T3 সবার বড়, তারপর T2, তারপর T1। এবং এই ধরনের গ্রাফকে আমি আগেই বলে আসছি, এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ। আচ্ছা, আগেরটাই চাপ স্থির ছিল, সো ওই ধরনের গ্রাফকে আমরা বলে আসবো আইসোবারিক গ্রাফ বা আইসোবার গ্রাফ। হ্যাঁ, এই ধরনের গ্রাফকে আমরা বলে থাকবো আইসোবারিক বা আইসোবার গ্রাফও বলতে পারো, আইসোবার। হ্যাঁ, কারণ এখানে চাপটা স্থির ছিল। ওকে, ডান। সো এখন আসো আমরা ওই গ্রাফগুলো শেষ করি। সো এই গ্রাফে যদি আমাদের ওই যে আবার যদি উল্টা অংশ দেয়, আমরা জানি আমাদের গ্রাফ ছিল কি? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, আমাদের গ্রাফ দিছে V1 পি, তার মানে VRP মানে এটা এই যে আয়তাকার অধিবৃত্ত হবে। সো সেম ভাবে তুমি T1 T2 T3 এর জন্য এটা আবার হচ্ছে ই টানবা, T1 T2 T3 এর জন্য আবার তুমি হচ্ছে লম্ব টেনে ম্যাথটা কিন্তু আগায় যেতে পারো। ঠিক আছে, লম্ব টেনে ম্যাথটাই তুমি আগায় যাবা। এখন আসো নেক্সটে আসি, আমাদের পিভি ভার্সেস পি যে গ্রাফটা, পিভি ভার্সেস পি মানে এটাকে সিম্পলিফাই করে একদিকে নিয়ে করা হয়েছে। তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সো এগুলো তুমি আশা করি এখন এই যে V1 V2 V3 ধরে করে ফেলতে পারো। সো ভাইয়ারা, তাইলে আমরা একটা বিষয় বুঝলাম যে আমাদের এই ধরনের গ্রাফ থাকলে কি হবে, এই ধরনের গ্রাফ থাকলে T1 T2 T3 এর মধ্যে কে বেশি কে কম হবে। সো এইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো ঠিকভাবে, তাইলেই হবে। আর একটা দেখো দেয়া আছে পিভি ভার্সেস 1/p গ্রাফ, এটা তুমি দেখো, এটা আমাদের আসছে কি পিভি ভার্সেস পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি সমান এখানে থাকতে পারে, পিভি ভার্সেস আমাদের এখানে কি দিছে, পিভি ভার্সেস হচ্ছে পিভি ভার্সেস পি অথবা ভি দিছে, পিভি ভার্সেস পি থাকতে পারে, পিভি ভার্সেস ভি থাকতে পারে, পিভি ভার্সেস 1/p থাকতে পারে, হোয়াট এভার। ভাই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যাই দিক, আমার পিভি যদি বাম সাইডে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তাহলে যে কোনো গ্রাফি দিক আমার এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, হোয়াট এভার, এটা যেটাই হইতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো ভাইয়া, এই জিনিসটাই আবার যে এখানে দেওয়া আছে বিভিন্ন তাপমাত্রায় বয়েলের সূত্রের লেখচিত্র। সো আমরা আশা করি এগুলো পারবো, আমাদের এগুলো প্রবলেম হবে না। আর এই তো, সো ভাইয়া আমরা আশা করি এগুলোতে প্রবলেমে পড়বো না। সো এখানে যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা একটু খেয়াল করো। সো আমরা যাই, লাস্টে যাই, আমাদের হচ্ছে মোলার আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা। সো আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়ছি, সেখান থেকে সূত্রগুলো দেখছি, গ্রাফগুলো দেখছি, কোনটা আইসোথার্মাল কোনটা আইসোবারিক সবই দেখছি। এখন আসো অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে আমাদের এটা বলে যে আমাদের কোনো একটা গ্যাসের আয়তন হবে তার মোল সংখ্যার সমানুপাতিক। আমাদের কোনো একটা গ্যাসের আয়তন হবে, এই যে এইটা নির্দিষ্ট গ্যাসের আয়তন ভি, তার মোল সংখ্যা এন হলে ভি ইজ প্রপোর্শনাল টু এন। যখন পি আর টি স্থির, আমরা চারটা রাশির মধ্যে দুইটাকে আনসি, দুইটাকে স্থির বলছি, এটা খুব ইজি একটা ব্যাপার। সো এই জিনিসটাই বলা হয়েছে। এখন মোল জিনিসটা কি সেটা আমরা যদি একটু দেখি, মোল জিনিসটা কি? মোল জিনিসটা হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের সামনে দেখব। মোল জিনিসটা হচ্ছে তোমার একটা ধরো অণু আছে অক্সিজেন, অক্সিজেনের ভর কত 32, এই 32কে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করবা এই পরিমাণটাকেই বলা হবে 1 মোল। সো এবার দেখো অক্সিজেন অণু অবস্থানে থেকে পরমাণু অবস্থায় আছে অক্সিজেন, তুমি এই অক্সিজেনের ভর কত ভাই পারমাণবিক বিভব 16, এটাকে গ্রাম এককে যখন প্রকাশ করবা এই পরিমাণটাকেই বলা হবে 1 মোল। সে টু সে তুমি সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডকে তুমি হচ্ছে আণবিক ভর বের করছো এবং এটাকে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করবা যে পরিমাণ পাবা সেটাকেই বলা হয় 1 মোল। এবং 1 মোলের মধ্যে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে। তার মানে এই 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে আমাদের Na সংখ্যক পরমাণু, Na মানে 6.023 10 টু দি পাওয়ার 23টা এখানে 23টা এখানে পরমাণু আছে, ঠিক আছে, এখানে পরমাণু বা সরি এখানে এত 3টা অণু আছে, এখানে এত 3টা অণু পরমাণু বা আয়ন আছে, অণু পরমাণু বা আয়ন আছে, ঠিক আছে, ওকে ডান। সো এই জিনিসটাই বলা হয়েছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে 1 মোল বলে, যেমন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। সো এবার মোলার আয়তন বলছে এই যে 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে যদি আমরা এসটিপিতে কল্পনা করি 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন এটাকে বলা হয় 22.4 লিটার। আর যদি আমরা এসএটিপিতে চিন্তা করি তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789, আমরা 8 লিটার ধরে নেব। এই জিনিসটা আমার এখান থেকে লাগবে। এখন তাহলে আমার এসটিপি এসএটিপি নিয়ে এখানে কথা আছে, অ্যাভোগাড্রো সংখ্যাটাও বুঝছি যে আমার 1 মোল পদার্থের মধ্যে যে পরিমাণ সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলে। অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা এন এ দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা মানে ভ্যালুটা হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। সো এই জিনিসটা এখানে বলা আছে, তোমরা পড়ে নিবা, ঠিক আছে। সো এই যে এন এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো যে আমাদের প্রমাণ তাপমাত্রা ও চাপ, এই জিনিসটা এখানে অনেকভাবে লিখে আছে, আমরা এখানে একটা ছক রাখছি। সো এখানে এসটিপি এসএটিপি
আর হচ্ছে এনটিপি আছে। এই এনটিপিটা বর্তমানে ইউজ হয় না, এই যে এনটিপির বর্তমানে কোনো ব্যবহার নাই, সো এটা আমাদের না জানলেও হচ্ছে। তবে এনটিপি থাকলে আমরা হচ্ছে ওই জিনিসগুলো একটু রিকল করতে পারি, সামনে দেখতেছি। সো এসটিপির পূর্ণরূপটা কি, এটা কিন্তু খ নাম্বারের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট, আবার এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, আবার মার প্যাস দেওয়া থাকে। এসটিপি এসএটিপির বিভিন্ন কাহিনী থাকে, আমি বলতেছি। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বাংলা নাম আবার অনেক সময় থেকে মার প্যাসগুলো এগুলো যে বাংলা নাম থাকতে পারে এখানে। আদর্শ স্ট্যান্ডার্ড মানে আদর্শ তাপমাত্রা ও চাপে, এই কথা থাকতে পারে, ঠিক আছে। আদর্শ তাপমাত্রা ও চাপ মানে আসলে এসটিপিতে বলা হয়েছে। সো আর এসএটিপি মানে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এসটিপি আর এসএটিপির কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এসটিপিতে আমাদের তাপমাত্রা থাকে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা বলতে পারি 273 কেলভিন। আর এসএটিপি মানে হচ্ছে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298, এটাকে আমরা বলি রুম টেম্পারেচার। সো গরমকালে আসলে রুম টেম্পারেচার 25 ডিগ্রি থাকে না। সো আমার একটা পোস্ট ছিল যে হাজারিনাগ স্যারকে বলে দিয়েন যে এখন আর কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড নাই। সো এই পোস্টটা বেশ ভাইরাল হয়েছিল। সো ব্যাপারটা হয়েছে এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আসলেই নাই, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা যখন ধরে নিব সেটাই হচ্ছে আমাদের এসএটিপি। আমাদের অনেক সময় রুম টেম্পারেচার না বলে বাংলা একটা কথা এখানে কোশ্চিনে দেওয়া থাকে কক্ষ তাপমাত্রায়, তখন তোমাকে ভি কত ধরতে হবে সেইটা কিন্তু একটা প্যারাই খেয়ে যাও। সো কক্ষ তাপমাত্রা মানেও কিন্তু এসএটিপি ধরতে হবে, কারণ কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার। সো এই রুম তাহলে এসটিপিতে একটা গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার পার মোল, আর এসএটিপিতে 24.789, আমি এটাকে হিসাবের ক্যালকুলেশনে 24.8 লিটার ধরে নিই। লিটার 1 মোলের, তো এই জন্য লিটার পার মোল দেওয়া হচ্ছে। সো দেখো এখন আমাদের আরেকটা ব্যাপার আছে যে এখানে চাপ কত, দুইটার ক্ষেত্রে চাপ হচ্ছে 1 এটিএম, দুইটার ক্ষেত্রে চাপ কি 1 এটিএম। সো এটা 1 এটিএমই, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এত এটিএম না, এটাকে 1 এটিএমই ধরে নিবা, মানে 1 এর কাছাকাছি আর কি। সো এটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, আর এটা হচ্ছে যেহেতু একটু কম দেওয়া হয়েছে সো 100 কিলো প্যাসকেল। সো তুমি 101.325 কিলো প্যাসকেলই ধরতে পারো, সমস্যা নাই। সো এটা যেহেতু এত কিলো প্যাসকেল, এটা প্যাসকেলে কত হবে, প্যাসকেলে হবে যে দশমিক উঠে যাবে, 101/302 প্যাসকেল। আবার এটা হবে কি 101, এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল, তো তাহলে প্যাসকেলে হবে কি 10⁶ প্যাসকেল, সরি 10⁵। আচ্ছা 10 না যায় তাহলে 1 2 3 4 5 এত প্যাসকেল। সো মানে যদি এত ছোট ব্যাপারটা ধরো, বাট 1 এটিএম ধরলে তুমি 101.32 কিলো প্যাসকেলই বলবা, মানে চাপের কোনো চেঞ্জ হবে না, চাপ সব জায়গায় একই থাকলো। চাপ দেখো এখানেও এনটিপিতেও চাপ একই, এনটিপিতেও চাপ একই। এখন এনটিপি ব্যাপারটা কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বর্তমানে এটার ব্যবহার নাই। সো এখানে টেম্পারেচার থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই ছিল 0 ডিগ্রি, এটাই ছিল 25 ডিগ্রি, এটাই হলো 20 ডিগ্রি বা 293 কেলভিন 1 এটিএম। এবং এখানে হচ্ছে গ্যাসের আয়তনটা ধরা হয় 24.04 লিটার পার মোল। এটা 22.4 ছিল, এটা 24.789 বা 24.8, এটা হচ্ছে 24.04। সো এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো কখনো খতে দিয়ে দেয়, এসটিপি এসএটিপির পার্থক্য লিখতে দেয়, ছকটা দিয়ে দিবা, ডান। সো এই হচ্ছে ব্যাপার। সো এখানে বেশ কিছু সূত্র আছে, আদর্শ গ্যাসের বেশ কিছু সূত্র প্রতিপাদন আছে, সূত্রগুলো আমরা দেখব। দেখার আগে আমাদেরকে আরও কিছু বিষয়, ম্যাথ আমরা একদম লাস্টে করব, কারণ এখানে অনেকগুলো জায়গা আছে যে থিওরি আছে, চাপের একক আছে, আয়তনের একক আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে। সো আমরা দেখো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা এই জায়গায় কিছু চাপের আয়তন, চাপ হচ্ছে আমাদের হচ্ছে আয়তনের এককগুলো একটু দেখে নিই। সো আমরা যদি এখানে চাপের এককগুলো একটু দেখে নিই, আমাদের পি মানে হচ্ছে প্রেশার, হ্যাঁ আমরা প্রেশারের এককগুলো একটু দেখে নেব, চাপের একক এবং কনভার্সনগুলো। সো চাপের এককটা যদি একটু আমরা দেখে নিই, ভালোভাবে খেয়াল করো ভাইয়া। সো আমাদের চাপ আমরা সচরাচর এটিএম দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত, কি দিয়ে, এটিএম। 1 এটিএম সমান আমরা জানি যে আমাদের হচ্ছে 1 এটিএম সমান আমরা জানি যে 101/325 প্যাসকেল, ঠিক আছে। আবার আমরা এখানে জানি যে আমাদের 1 কিলো প্যাসকেল সমান 1 কিলো, আচ্ছা বলো তো 1 কিলোমিটারে কত মিটার, 1000 মিটার।
1 কেজিতে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে বলো তো 1 কিলো প্যাসকেলে কত প্যাসকেল, সেটা হবে 1000 কিলো সরি 1000 প্যাসকেল। তো এটাকে আমরা লিখতে পারি 10⁻³ প্যাসকেল, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। তাইলে আমরা যদি এখানে যে প্যাসকেল আছে এটাকে যদি কিলো প্যাসকেলে নিতে যাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্যাসকেল থেকে কিলো প্যাসকেলের সংজ্ঞা কি, তাহলে 1 প্যাসকেল সমান উল্টা, তার মানে 10⁻³ কিলো প্যাসকেল। সো আমরা যদি এখানে -3 করি বা মানে 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যায় 101.325 কিলো প্যাসকেল। ওকে ডান, আশা করি বুঝতে পারছি। সো এইটা একটা ছিল প্যাসকেল কিলো প্যাসকেলের সম্পর্ক। আর আমরা কি এটা জানি যে 1 প্যাসকেল সমান, আমরা এখানে একটা সাইড নোট দিই, 1 প্যাসকেল সমান 1 প্যাসকেল যে কথা 1 নিউটন পার মিটার স্কোয়ার, একই কথা। তাহলে আমরা লিখছি 1 এটিএম সমান 101.1325 প্যাসকেল, এটা সমানই লেখা যায় প্যাসকেলের জায়গায় জাস্ট 101.302 নিউটন পার মিটার স্কোয়ার, একই কথা কিন্তু, ঠিক আছে। সো এটা গেল প্যাসকেল কিলো প্যাসকেল নিউটন পার মিটার স্কোয়ারের কাহিনী। এবার আমরা লিখব 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি, এই কথা আমরা সবাই জানি। আবার আর একটা কথাও আমরা জানি যে ভাইয়া আমাদের সবার মাঝে থাকে হচ্ছে মিটার, তারপরে থাকে হচ্ছে আমাদের ডেসিমিটার, মিটার এটা, হ্যাঁ ডেসিমিটার, তারপর থাকে আমাদের সেন্টিমিটার, তারপর থাকে আমাদের হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। সো আমরা এই যে এমএল না মিলিমিটার, সো আমরা এটাকে মিটার, এটাকে ডেসিমিটারকে আমরা হচ্ছে ডিএম দ্বারা প্রকাশ করলাম, সেন্টিমিটারকে সিএম দ্বারা প্রকাশ করলাম, মিলিমিটারকে এমএম দ্বারা প্রকাশ করলাম। তার মানে দেখো আমাদের এখন আছে কোথায় 760 মিলিমিটার মার্কারি, এই জায়গাটায় আছে। তোমার এখন যাইতে হবে কি সেন্টিমিটারে, মানে জাস্ট এক ঘর উপরে যাবা। সো উপরের দিকে যাওয়া মানে মনে করবা নিচের থেকে উপরে যাওয়া মানে তোমাকে ভাগ করতে হবে, যত ঘর উপরে যাবা তত দিয়ে ভাগ করবা। সো এটা যেহেতু এক ঘর উপরে যাবা তাই একটা 10 দিয়ে ভাগ করবা, কত দিয়ে, 10 দিয়ে। তাহলে এটা যদি তুমি 10 দিয়ে ভাগ করো 760কে, তাহলে এটা আসবে 76 সেন্টিমিটার মার্কারি। এখন মিলিমিটার থেকে তোমার যাইতে হবে হচ্ছে আচ্ছা গেলা, ওকে এখান থেকে গেলাম। এখন দেখো তোমাকে যাইতে হবে এই সেন্টিমিটার থেকে তোমাকে যাইতে হবে মিটারে, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কয় ঘর উপরে, 1 ঘর 2 ঘর উপরে যাচ্ছ মানে ভাগ করবা, কয় ঘর উপরে যাচ্ছ, 2 ঘর, তার মানে 10 পাওয়ার 2 দিয়ে ভাগ করবা, 10 পাওয়ার 2 মানে 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0.76 মিটার মার্কারি। সো আমি অনেক বুঝাই দিলাম এটা, আশা করি ভাইয়া প্যারা হবে না। সো এখন আসো আরও কিছু জায়গায় তোমাকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এইগুলো আমাদের একাডেমিকে কাজে লাগে, আরও কিছু জিনিস অ্যাডভান্স প্রিপারেশনের জন্য মনে রাখতে পারো। সেটা হচ্ছে 1 এটিএম সমান আমাদের 1.013 এত বার। আবার 1 এটিএম সমান যে 760 মিলিমিটার মার্কারি জানো, এইটা সমানই এখানে লিখে রাখতে পারো 760 টর। তবে এগুলো হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, এই জন্য আমি এখানে লিখে দিলাম 760 টর। 760 টরটা পরে লিখতেছি, পরে লিখে দিব না। আর একটা আছে যে 1 এটিএম সমান 14.69 PSI পার, এটা হচ্ছে স্কোয়ার পার ইঞ্চ, ঠিক আছে, প্রতি বর্গ ইঞ্চিতে। আচ্ছা সো এইটা আমাদের আর একটা আমি তো বলে দিলাম 760 টর। সো এইগুলো তোমার কেন কোথায় লাগবে, এইগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে সচরাচর লেগে থাকে, ঠিক আছে, এইগুলো তাও আমি দেখাই দিলাম, অ্যাডমিশনে পাশে লিখে রাখতে পারো। আর এইগুলো হচ্ছে আমাদের সব জায়গায় লাগবে, একাডেমিক অ্যাডমিশন বোথ, এই জায়গাটা আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন 2 জায়গায় লাগবে। আচ্ছা সো এটা জাস্ট অ্যাডমিশনে বেশি লাগে, একাডেমিকও আসতে শুরু করছে, একাডেমিকের প্রশ্ন কি প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা সো গেল, তাইলে আমার চাপের এককগুলো আমরা সবগুলো আশা করি বুঝছি। এবার আয়তনের একক দেখবো। সো আয়তনের একক ধরো এখন তুমি মোজো কিনতে গেছো, মোজো কিনতে গেলে তোমাকে এখন ধরো ছোট বোতল চাইলে তুমি কত চাও, 500 ml গুলো চাও। সো 500 ml অথবা বড় চাইলে 1 লিটার বলে, তার মানে ml আর লিটার দুইটা আয়তন কিন্তু তুমি অলরেডি পড়ে ফেললা আয়তনের, ঠিক আছে। এখন আয়তনের এসআই ইউনিট কোনটা, তুমি ml লিটার এগুলো পড়ে মনে করতে পারো আয়তনের স্ট্যান্ডার্ড যে একক এটা হচ্ছে ml লিটার না, আয়তনের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। আর চাপের ক্ষেত্রে এসআই ইউনিটটা বলা হয় নাই, চাপের বা পি এর এসআই ইউনিটটা হচ্ছে, এসআই ইউনিটটা কি ভাইয়া, এটা হচ্ছে প্যাসকেল অথবা এটাকে আমরা কি বলতেছিলাম, নিউটন পার মিটার স্কয়ার। সো এটা কিন্তু চাপের এসআই ইউনিট, মনে রাখো। আচ্ছা এটা এটিএম মনে করে আবার ভুল করতে পারো না,
আচ্ছা, সো আমরা জানি আমরা একটা কিছু জিনিস আমরা এখানে লিখবো যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এই কথাটা আমরা মনে রাখবো একটা বক্সের মধ্যে, আর একটা জায়গায় মনে রাখবো 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব। এই কথাটা আমরা মনে রাখবো, তাইলে আমার লাইফ ইজি হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আর একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে আচ্ছা 1 লিটারে আমরা এই কথাটা সবাই জানি যে 1 লিটারে 1000 ml। তাহলে আমরা কি পরের লাইনে লিখতে পারি 1 লিটার মানেই তো 1 ডেসিমিটার কিউব, লিখলাম। আর 1000 ml মানে কি, ml এর জায়গায় 1 ml এ 1 সেন্টিমিটার কিউব, তাহলে লেখা যায় 1000 সেন্টিমিটার কিউব। দেখো এক লাইনে কিন্তু আয়তনের একক ডান, এইগুলো জানলেই হয়েছে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে 1 লিটারের সাথে আমার এসআই ইউনিট মিটার কিউবের সম্পর্ক কি, 1 লিটারে 10⁻³ মিটার কিউব। সো এইগুলো জানলেই তোমার মোটামুটি এই জায়গায় সব কনভার্সনগুলো হয়ে যাচ্ছে। এখন আসো আমরা কিছু কনভার্সন করব, যে আমাদের ধরো এরকম দেওয়া আছে, যে 75 ATM সমান, আচ্ছা 75 ATM সমান কত প্যাসকেল। একদম ইজি ম্যাথ না, এটা হচ্ছে ডিরেক্ট দেওয়া আছে। আচ্ছা পাশে দেওয়া আছে যে 75 ATM সমান কত প্যাসকেল, এটা যদি তোমাকে বের করতে হয়, সো 75 ATM সমান কত প্যাসকেল, তাই না? তাহলে এটা যদি তোমাকে বের করতে হয়, আমরা জানি 1 ATM এ কত প্যাসকেল, 1 ATM এ হচ্ছে 101 325। তাহলে 75 ATM মানে কত, 75 ইন্টু 101 325। তাহলে এটা করলেই হয়ে যাচ্ছে। সো কত আসে, 75 ইন্টু 101 325। তাহলে এটা আসে 7599 এত প্যাসকেল। ডান। ওকে, এখন আমাদের যদি এরকম উল্টা কোশ্চিন করে, উল্টা কোশ্চিন কি, যে 7599375 প্যাসকেল সমান কত এটিএম, তখন তুমি কি ওই ঐকিক নিয়মে ভেঙে ভেঙে করবা? না, তোমার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা তুমি লিখবা উপরে 7599375। এটা কিসে দেওয়া আছে ভাই? প্যাসকেলে। এখন তুমি চিন্তা করবা এটিএম আর প্যাসকেলের স্ট্যান্ডার্ড একটা সম্পর্ক ছিল, কি ছিল? সেটা হচ্ছে 1 এটিএম সমান 101 325 প্যাসকেল। আমাকে এখন উল্টা প্যাসকেল থেকে এটিএম চাইছে, মানে ভাগ করা লাগবে স্ট্যান্ডার্ড ভ্যালুটা দিয়ে। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 101 325 দিয়ে ভাগ করে দিলেই তুমি এটিএম এ পেয়ে যাবে। সো এটিএম এ ভাগ করলে এই যে 75ই পাবা। ঠিক আছে, তার মানে সোজাসুজি দিলে গুণ করে বের করতে হবে, ইজি। উল্টা দিলে ভাগ করে বের করতে হবে। এখন ধরো তোমাকে আর একটা কোশ্চিন দিছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কোশ্চিন। এখানে ধরো আর একটা কোশ্চিন দিছে 3 নাম্বার আমাকে কোশ্চিন দিছে যে আমাদের 78 কিলো প্যাসকেল সমান কত এটিএম, আচ্ছা কত মিলিমিটার মার্কারি, এই টাইপের কোশ্চিন দিচ্ছে। তাহলে আমি এটাকে কিভাবে করব? তো ফার্স্ট অফ অল তোমার কিলো প্যাসকেলের সাথে কি তুমি মিলিমিটার মার্কারির সম্পর্ক জানো? দেখি তো আমরা কি জানি কি না। আমরা জানি এরকম যে আমাদের 1 এটিএম সমান 760, আচ্ছা সরি 760-এ যাচ্ছি কেন, 1 এটিএম সমান, হ্যাঁ 760-এ যাওয়া লাগবে, 101.325 কিলো প্যাসকেল ইকুয়ালস টু, আবার 1 এটিএম সমান আমরা জানি 760 মিলিমিটার মার্কারি, জানো এটা। তাইলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ এইটা সমান এত মার্কারি, তুমি এটা জানো। তাহলে 78 কিলো প্যাসকেল সমান কত হবে? ওই কিক নিয়ম আগে করে দেখি। 101.325 কিলো প্যাসকেল সমান 760 মিলিমিটার মার্কারি, এটা তুমি জানো। তাইলে 1 কিলো প্যাসকেল সমান কত? 760 ডিভাইডেড বাই 101.325 মিলিমিটার মার্কারি। ওই কিক নিয়মে করাচ্ছে, শর্টে পরে দেখাই দেবো। এখন 78 কিলো প্যাসকেল মার্কারি মানে কি হবে? 760 ইন্টু 78 ডিভাইডেড বাই 101.325 এত মিলিমিটার মার্কারি। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করতেই পারবা। কিন্তু আমার তোমার এখানে দেখানোর যে ফ্যাক্টটা সেটা কি হয়েছে? সেটা হয়েছে যে তোমার এখানে যে 760 কত মিলিমিটার মার্কারি, যেটা জানতে চাইছে 78 কিলো প্যাসকেল ইকুয়ালস টু কত মিলিমিটার মার্কারি, সেই কত মিলিমিটার মার্কারিটা দেখো উপরে আছে 760।
আবার 78 কিলো প্যাসকেল যেটা, এই জিনিসটা উপরে গুণ অবস্থায় আছে, কিন্তু তোমার যে 78 কিলো প্যাসকেল আর এটিএম এর মধ্যে একটা সম্পর্ক ছিল না, এই যে কিলো প্যাসকেল আর এটিএম এই দুইটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল না, উল্টা করে দিছে, স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে সবসময় ভাগ হয়। এই যে এই জায়গায় প্যাসকেল আর এটিএম এর একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক ছিল, এক এটিএম সমান 101 325 প্যাসকেল, ওই যে 101 325 দ্বারা কিন্তু ভাগ হয়েছে। এই জায়গায় দেখো তোমার যা যা চাইছে সব উপরে গুণ, মিলিমিটার মার্কারই উপরে গুণ হয়েছে, কিলো প্যাসকেল যেটুক দেওয়া আছে ওইটা উপরে গুণ হয়েছে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা এটিএম এর সাথে কিলো প্যাসকেলের সম্পর্ক ছিল ওইটা দ্বারা ভাগ হয়ে গেছে। তো তুমি যদি এই শর্টকাটগুলো হালকা হালকা মনে রাখতে পারো তাহলে এত বড় ক্যালকুলেশন তোমার লাগে না, তুমি একদম এই লাইনটাই কিন্তু ডিরেক্ট লিখে ফেলতে পারো, তোমার কিন্তু কোনো সমস্যা নাই। সো আমি তোমাকে কয়েকটা ফেজ দেখাইছি, আশা করি তোমার প্রবলেম হবে না। এখন আয়তন দিয়ে একটা করি, সেটা হচ্ছে যদি তোমাকে কখনো এরকম কোশ্চিন দেয় যে 250 ml সমান কত মিটার কিউব, এই হচ্ছে আমার কোশ্চিন, তাহলে আমরা কি জানি, আমাদের সূত্র জানি 1 লিটার সমান 1000 ml, আবার 1 লিটার সমান জানি 10⁻³ মিটার কিউব। তাহলে আমরা কি লিখতে পারি যে 1000 ml এত মিটার কিউব? আমি আবার ঐকিক নিয়ম একটু করে দেখাচ্ছি যাতে তুমি পরে ধরতে পারো ব্যাপারটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1 ml 10⁻³ / 1000 মিটার কিউব। কাটাকাটি এখন আমরা দেখব না, আমাকে বলছে কি 250 ml, তাহলে 250 ml দেখো 10⁻³ × 250 ডিভাইডেড বাই 1000 এত মিটার কিউব। আবার তুমি আর একটা বিষয় কি খেয়াল করছো, দেখো তো আমার এমএল এর সমান কত চাইছে, তাহলে এই এমএল আর লিটারের যে সম্পর্ক 1 লিটারে 1000 ml, উল্টা জিনিসটা চাইছে, মানে এমএল থেকে অন্যটা চাইছে, তাহলে 1 লিটারে যে 1000 ml স্ট্যান্ডার্ডটা দিয়েই কিন্তু ভাগ অবস্থায় আছে। আর বাকি আমরা জানি 1 লিটারে যে 10⁻³ মিটার কিউব, এটা উপরে গুণ হয়েছে, এই যে উপরে গুণ হয়েছে, উপরে আছে, আর এই যে আমার যে 250 ml আছে এটা উপরে গুণ হয়েছে। তার মানে তুমি যদি এই শর্টকাটটা জাস্ট বুঝো যে আমার এখানে 250 ml সমান কত চাইলেও, তাহলে এই ml এর সাথে আমি স্ট্যান্ডার্ড যে একক লিটার, 1 লিটারে 1000 ml এটাতে জাস্ট ভাগ করে দিব স্ট্যান্ডার্ডটা দিয়ে, আর এখানে 250 আর 1 লিটারে যে কত মিটার কিউব 10⁻³ এই দুইটা আমি উপরে গুণ করে দিব। এই সেম জিনিসটা এখানে হয়েছে, আমার এখানে কি বলছে কিলো প্যাসকেল, এখানে বলছে মিলিমিটার মার্কারি। সো আমার এখানে আমাদের হচ্ছে কিলো প্যাসকেল, সাথে আমাদের স্ট্যান্ডার্ড একক এটিএম ছিল, এটিএম এর যে সম্পর্ক এটা নিচে ভাগ করে দিব 101.325, উপরে 78, আর আমাদের এই এটিএম এর সাথে মিলিমিটার মার্কারির যে 760 এর সম্পর্ক এই দুটো উপরে গুণ করে দিব। এইগুলো করে করে আসলে ভার্সিটিতে তুমি দ্রুত সলভ করতে পারবা, যে জায়গায় ক্যালকুলেটর নাই ফাস্ট সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো তারপরে আমরা চলে যাই আমাদের এখন আদর্শ, আমরা এখানে আয়তন আর চাপের বেশ কিছু একক দেখলাম, সো এগুলো আমরা মনে রাখবো। এখন আমরা এখানে চলে যাচ্ছি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, অর্থাৎ আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি। এই সমীকরণটা কিভাবে আসছে এই প্রুফটা কিন্তু মাঝে মাঝেই তোমাদের বোর্ডের সিকিউ এর মধ্যে দিয়ে দেয়, সো এই জিনিসটা এখন আমরা দেখে নিই চলো। সো এই জিনিসটাই আমরা 3টা সূত্র খাটাই করব, এক হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যে 3টা সূত্র আমরা শিখছি, এক হচ্ছে চার্লসের সূত্র, 3 হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। সো বয়েলের সূত্র আমরা দেখছি V is proportional to 1/P, চার্লসের সূত্রে দেখছি V is proportional to T, আর অ্যাভোগাড্রো সূত্র দেখছি V is proportional to N। এখন এই 3টা সূত্র আমরা এক জায়গায় করব, এক জায়গায় করলে দেখো সবার বাম সাইডে কি আছে, V আছে, তার মানে V কমন, is proportional to, উপরে কে আছে, উপরে আছে সমানুপাতিক, এন আর টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এন আর টি উপরে থাকবে, আর পি এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এটা নিচে থাকবে। এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে সমানুপাতিক ধ্রুবকটা, সমানুপাতিক যে আছে সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনা, ধ্রুবক হচ্ছে কে, তাহলে কে n/t × p। এখন দেখা যায় যে এই কে এর মানটা ক্যালকুলেশন করে কিছু স্পেশাল ভ্যালু পাওয়া যায়। এখানে বলা আছে যে এখানে দেখা গেছে যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রেই কে এর মান, কি বলা হয়েছে যে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান হয়, অর্থাৎ কে, তুমি যদি 1 মোল গ্যাস নিয়ে চিন্তা করো, এখানে এন এর ভ্যালু 1 বসাই দাও, তাহলে কে এর মান অলওয়েজ সমান হয়। এখন এই 1 মোল পরিমাণ গ্যাসের জন্য কে এর মানকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এই আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান যেহেতু
আর এর মান যেহেতু সব গ্যাসের ক্ষেত্রেই সমান, তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। তাহলে আর কে কেন মোলার সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? কারণ সব গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান, আর আমরা যখন এন এর মান 1 বসাই তখন সব প্রতি ক্ষেত্রে কে এর মান সমান হয় এবং এটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি ইকুয়াল টু আর এনটি বাই পি। এখন আমরা এই পিটা এদিকে গুণ করে দিলে এটা হয়ে যায় পিভি ইকুয়ালস টু এনআরটি। সো এই হচ্ছে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটির যে ইকুয়েশনটা। এইটুক যদি তুমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে এখন তুমি বলতে পারো যে আমরা 3টা সূত্র একত্র করে পাই বা 1, 2 ও 3 থেকে পাই দিয়ে এই কয়েকটা লাইন লিখে দিয়ে আর এর ব্যাপারটা বলে দিতে পারো, ফুল নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, এখানে আর এর এক্সট্রা কাহিনী আছে, এটা আমরা পড়বো। সো এখান থেকে আমরা যদি আরটা বের করে নিই, আর সমান আমাদের আসে কি পিভি বাই এনটি, পিভি বাই এনটি। সো এই আর এর আমরা এখন আর নিয়ে পড়াশোনা করব, মোলার গ্যাস ধ্রুবক বা এটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় এটাকে। এবং এই যে পিভি সমান এনআরটি, এটাকেই বলা হয় এনমোল আদর্শ, এনমোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস শিখছো, আদর্শ গ্যাসগুলো এই সমীকরণ মেনে চলে, কাল্পনিক একটা ধারণা। সো আদর্শ গ্যাসগুলো বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, এই জন্য বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর সূত্র মিলায়ে আমি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি বের করে ফেললাম। সো ভাইয়েরা আশা করি আমরা বুঝতে পারছি। চলো আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সটে বলছে আমরা যে মোলার গ্যাস ধ্রুবক আরটা শিখছি, আর সমান পিভি বাই এনটি কেবলই বের করে দেখাইছি, এটার তাৎপর্য কি, এটা আসলে কি বুঝায়, এটা আসলে কি মানে জিনিসটা কি। সো জিনিসটা যদি বুঝতে হয় তোমাকে এটার এককে চলে যাইতে হবে। তো দেখো পিভি বাই এনটি, দেখো পি মানে কি চাপ, ভি মানে কি আয়তন, এন মানে কি মোল সংখ্যা, আর টি মানে কি তাপমাত্রা। এখন তোমরা কি ফিজিক্সের সূত্র এটা জানো কি না, যে আমাদের চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এই জিনিসটা লেখা হয়েছে, চাপকে ভেঙে এই যে উপরে বল, নিচে ক্ষেত্রফল, আর আয়তন আয়তনই আছে, মোল সংখ্যা আছে, তাপমাত্রা আছে। এখন বল মানে কি, বল মানে হচ্ছে আমরা বল রাখছি, ওকে ঠিক আছে। আর ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুইটাই হচ্ছে আমার একটা দূরত্ব বোঝায়। তার মানে আমি ক্ষেত্রফলকে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গায় আবার দৈর্ঘ্যই লিখলাম, কারণ একটা দূরত্বই বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটার গুণফল, এটাও তো দূরত্বই বোঝায়, তাহলে এটাকে আমরা লিখলাম দৈর্ঘ্য কিউব। সো এখান থেকে যদি তুমি পরের লাইনে কাটাকাটি করো, দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্য কিউব, কাটাকাটি করে উপরে জাস্ট একটা দৈর্ঘ্য থাকে, মানে দূরত্ব থাকে এক কথায়। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য উপরে থাকলো, বল ইন্টু দৈর্ঘ্য উপরে থাকলো, নিচে মোল সংখ্যা তাপমাত্রা ফিক্স থাকলো। সো এখন আসো বল ইন্টু দৈর্ঘ্য, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি দূরত্ব, তাহলে দৈর্ঘ্যকে তুমি চিন্তা করতে পারো বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে কিন্তু আবার কাজ, তাহলে বল ইন্টু সরণের বদলে আমি কাজ লিখতে পারলাম। আর মোল সংখ্যার কোনো একক আমার দরকার নাই, মোল সংখ্যার মতোই থাকলো, মোল সংখ্যার একক হচ্ছে মোল, তাপমাত্রা হচ্ছে কেলভিন। তাহলে এই এককটা কি হইলো, এককটা হইলো উপরে কাজ, নিচে আছে মোল, নিচে আছে কেলভিন। সো আমি যদি উল্টাই দিই তাহলে আসছে কাজ ইন্টু কেলভিন ইনভার্স, উপরে চলে গেলে কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। তাহলে এটাকে লেখা যায় জুল, আর এটা হচ্ছে এই মোল যদি উপরে নিয়ে যায় তাহলে পার মোল পার কেলভিন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার আর এর এসআই ইউনিট, আর এর এসআই ইউনিট, এসআই একক। এখন আসো এই জিনিসটা আসলে কি বোঝায়, এই জিনিসটা আমাদেরকে বোঝায় যে স্থির চাপে দেখো এখানে চাপ সংক্রান্ত কোনো রাশি কিন্তু আর নাই অ্যাট লাস্ট। তো স্থির চাপে আমরা যদি এই মোল সংখ্যাকে 1 ধরে নিই তাহলে লেখা যায় স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রাটা ধরো 1 কেলভিন ধরে নিলাম, 1 কেলভিন বৃদ্ধি করব, তাহলে লেখো স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ করে, মানে এটা আয়তন সম্প্রসারণজনিত লিখে দিও, সম্প্রসারণজনিত কাজ করে তাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর হলো মূলত গ্যাসের সম্প্রসারণজনিত কাজের পরিচয়। তাহলে আর হলো এক কথায় একটা কাজের একক, যেটা হচ্ছে তোমার স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত কাজ। তাহলে এই একক থেকে তুমি কিন্তু বলে ফেলতে পারো, তোমাকে যদি বলে আর এর তাৎপর্য লিখো, এককটা বের করে দেখায় বলবা যে আমাদের আর এর একক থেকে আমরা বুঝতে পারছি জুল পার মোল পার কেলভিন। ওই যে পার মোল মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা, পার কেলভিন মানে 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ আয়তন সম্প্রসারণজনিত কাজ হচ্ছে সেটাই আমার মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আর এর তাৎপর্য। সো আমরা আশা করি বুঝতে পারছি, এবং আর এর এসআই ইউনিট জুল পার মোল পার কেলভিন এটাও দেখছি। এখন আর যে শুধু জুল পার মোল পার কেলভিন এসআই ইউনিটে বের করা হয় এমন না, সিজিএস ইউনিটে বের করা হয়। সিজিএস ইউনিটে কাজের একক কিন্তু জুল না, এটা হয় আর্গ
তো আমরা আর কে বের করব, তখন এটা হবে আর্ক পার মোল পার কেলভিন। আমরা এই আর কে লিটার এটিএম এককেও বের করতে পারি, আমরা এই আর কে ক্যালোরি এককেও বের করতে পারি। দ্যাটস মিন আমরা এখন সামনে দেখতে যাচ্ছি আর এর বিভিন্ন একক এবং তার মান। সো আমরা এখন আর এর বিভিন্ন একক বের করব, তার আগে আমরা ভ্যালুগুলো একটু রিকল করে আসি যে এই যে এখানে আমাদের বেশ কিছু ভ্যালু দেওয়া আছে আর এর। সো চলো আমরা একটু পড়ি যে আমাদের লিটার এটিএম এককে এখানে আর এর ভ্যালু আছে, তারপর আমার এসআই ইউনিটে আর এর ভ্যালু আছে, সিজিএস ইউনিটে আর এর ভ্যালু আছে, ক্যালোরি এককে আর এর ভ্যালু আছে। আর এটা তোমরা মনে রাখতে পারো ইঞ্জিনিয়ারিং ফুট পাউন্ড এককে, যারা সামনে ইঞ্জিনিয়ার হইতে চাও ভাইয়ার মতো। সো ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং দেখলে এটা এমনি তোমরা একটু ফ্যাসিনেশন কাজ করবে এদিকে। সো এই মানটা মনে রাখতে পারো। তো ভাইয়া এটা মনে রাখি না, কারণ এটা অতটা আসে না, ইম্পর্টেন্ট না। তো মনে রাখতে পারো 2783.63 ফুট পাউন্ড মোল পার কেলভিন। সো এইরকম। আচ্ছা, আমরা এসআই ইউনিটে আর এর মানটা একটু দেখে নিই, যেটা হচ্ছে জুল এককে, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে এসআই ইউনিটে। এখন আসো সিজিএস ইউনিটে আর এর মান কত। সিজিএস ইউনিটে আর এর মান ওই জুল এককে যেটা ছিল ওটার সাথে জাস্ট এটা 10⁷ গুণ হবে। যারা আমার গুণগত রসায়ন ক্লাসটা করছো তারা হয়তো ধরতে পারবা, কারণ আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্ক, এইটা আমরা সবাই জানি। তাইলে এসআই ইউনিটে যদি জুলে হয়, সিজিএস ইউনিটে একক হবে জুলের বদলে কাজের একক আর্ক। তাহলে আমরা এই জুলের জায়গায় জাস্ট একটা 10⁷ গুণ করলে সেটা আর্গে চলে যাবে, এই জন্য এটা হয়ে যাবে আর্ক পার মোল পার কেলভিন। এবার আসো লিটার এটিএম এককে আর এর মান কত, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। সো আমরা এটা আশা করি মনে রাখতে পারবো, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ক্যালোরি এককে আর এর মান কত, 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আর এটা তো বলছি যে 783.63 ফুট পার পাউন্ড পার মোল পার কেলভিন। সো এটা ইচ্ছা করলে মনে রাখতে পারো, যারা অ্যাডভান্স প্রিপারেশন রাখতে চাও বা ফুল মার্কস ক্যারি করতে চাও, কোনো কিছু বাদ রাখবে না। ওকে, ঠিক আছে। সো ভাইয়া তাহলে আমরা আর এর মানগুলো দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে আর এর মান কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ, আর এর মান তোমাকে মুখস্থ করা লাগবে। এখন একাডেমিকের জন্য বা তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে হচ্ছে রিটেন আছে, যেমন ঢাবি এখন রিটেন আছে, এইসব জায়গায় আর এর ভ্যালুগুলো কিন্তু বের করতে দেয়। কিভাবে? মূল নিয়মে বের করতে দেয়। সো আমরা এখন প্রতিটা মূল নিয়মে একটু বের করা দেখব। এই মূল নিয়মে বের করার জন্য আমরা একটু আগে যে চাপের একক, একটু আগে যে আমরা আয়তনের একক, একটু আগে আমরা যে এসআই ইউনিটে কি কি, চাপের এসআই ইউনিট কি, চাপের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এটা জানা লাগবে। আয়তনের এসআই ইউনিট যে মিটার কিউব, এটা জানা লাগবে। সো এসআই ইউনিটে আমাকে নিতে গেলে সবসময় আয়তন মিটার কিউবে নেওয়া লাগবে, চাপ হচ্ছে কিসে নেওয়া লাগবে, চাপ হচ্ছে আমাদের প্যাসকেলে নেওয়া লাগবে বা নিউটন পার মিটার স্কয়ার নেওয়া লাগবে। সেই জিনিসগুলো মাথায় রাখবো। সিজিএস ইউনিটে নিতে গেলে আমাদের কিভাবে নিতে হবে সেগুলো আমরা দেখবো, সিজিএস ইউনিটে পরে দেখতেছি। সো আমরা আগে চলো এসআই ইউনিটে দেখে নিই। সো এসআই ইউনিটে আমরা যদি আর এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আর এর সূত্রটা কি? আর এর সূত্রটা আমরা এখানে জানি যে PV/NT। এখন তাইলে বলো তো আমরা পি কত বসাবো? আমরা 1 এটিএম সমান কত জানি? 1 এটিএম সমান জানি 101/325 প্যাসকেল। তাহলে আমরা পি এর ভ্যালু এইটা বসাবো। ওকে, এখন আসো ভি কত বসাবা? ভি আমরা জানি যে 1 লিটারে 10⁻³ মিটার কিউব। সো আমরা জানি এসআই ইউনিটে ভি এর একক মিটার কিউব, তাহলে এইটা বসাবো। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে টি কত বসাবো? এখন দেখো টি আর হচ্ছে এন, এই দুইটা নিয়ে কোনো নড়চড় নাই। টি হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, কেলভিনে এইটা বসাবো। আর এন হচ্ছে জাস্ট 1 মোল বসাই দিব। সো এইগুলো যদি তুমি জাস্ট আর সমান PV/NT, এটা কোথা থেকে আসছে আসলে? PV সমান NRT সূত্র থেকে আমি জাস্ট সাইড চেঞ্জ করছি। সো এটা যদি এই জায়গায় বসাই দাও তাহলে আর এর ভ্যালু চলে আসবে। তাহলে এটা 101/325 প্যাসকেল। ভি এর ভ্যালু কত ভাইয়া? 10⁻³ মিটার কিউব। এন এর ভ্যালু কত? 1 মোল। আর টি এর ভ্যালু কত হচ্ছে? 273। সো এখানে যেটা করা হয়েছে 273.16 এটা বসাই দিছে। সো এটা বসাই দিলেই হচ্ছে তোমার হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমরা কি করছি দেখো, আমরা কিন্তু একটা ডাহা ভুল করতেছি। কেন ডাহা ভুল করতেছো? দেখো আমরা পি এর ভ্যালু 101/325, ওকে এটা ঠিক আছে, 101/325 এটা ঠিক আছে, কিন্তু ভি এর ভ্যালু যে তুমি 1 লিটার কোথা থেকে কি করতেছো এইটা কিন্তু তোমার একদম ভুল হবে। ভাইয়া যেমন ফার্স্ট করতেছিল এরকমই তুমি কিন্তু এক্সাম হলে ভুল করতে পারো। এই যে ভি, এইটা কিন্তু এটা বসালে হবে না। এখানে ভি কি ধরতে হবে আমাকে? অবশ্যই এখানে 1 মোল গ্যাস বলা হয়েছে। এন এর ভ্যালু তুমি 1 মোল ধরছো, তুমি কিন্তু 1 মোল ধরছো। তাহলে 1 মোল গ্যাসের আয়তন কি 1 লিটার ভাই? না, 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার।
তাহলে 22.4 লিটারে তো নেওয়া যাবে না, মিটার কিউবে নিতে হবে। তাহলে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, এই ভ্যালুটা তোমাকে ভিএ বসাইতে হবে। তাহলে 10⁻³ এটার সাথে 22.4 একটা গুণ হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি, এখন তোমার এটা ডান। এখন তুমি এটা ক্যালকুলেটরে বসাইলে 8.314 পেয়ে যাবা। সো এটা আসবে 8.3316 হয়তো পাইতে পারো, আমরা এখানে 273 কেলভিন। সো এটা বইয়ের মতোই রাখো, 273.16 দিতেও পারো, নাও দিতে পারো, হোয়াট এভার তোমার ইচ্ছা। সো 8.314, তাহলে একক কি হবে, জুল পার মোল পার কেলভিন। সো এইটা একটু মাথায় রাখলাম যে ভাইয়া হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা কিভাবে আমরা বের করলাম। সো এই জায়গাটায় ভুল হইতে পারে, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার এসটিপিতে বলে আসছিলাম। সো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে লিটারে বসাইলে আবার ভুল, এটা বসাইতে হবে মিটার কিউবে। লিটারে কখন বসাবা, যখন লিটার এটিএম এককে বের করবো। চলো তাহলে সেটাই চলে যায়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখাই দেওয়া হলো। সিজিএসটা পরে করতেছি, লিটার এটিএমটাই চলে যায়। লিটার এটিএমে কি হবে, লিটার এটিএমে বলাই আছে আমরা হচ্ছে পি কিসে বসাবো, এটিএমে। তাহলে 1 এটিএম বসাই দাও, ঝামেলা নাই। লিটার না, ভি হচ্ছে আমি লিটার এটিএম এককে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে এন তো আবার 1 মোল, তাই না? তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার বসাই দাও। এখন তাইলে এখন হচ্ছে আর কি থাকলো, টি মানে 273 কেলভিন, তো 273.16 বসালাম। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি জানি, PV/NT। সো পি এর ভ্যালু কত ভাইয়া, পি এর ভ্যালু হচ্ছে আমাদের 1, ভি এর ভ্যালু হচ্ছে 22.4, 22.4, আর এন এর ভ্যালু হচ্ছে 1, আর এটা 273.16। সো দেখো ভাই উপরেরটার সাথে হচ্ছে মিলে গেছে। সো আমাদের এটা ভ্যালু আসবে 0.0821। জুলের জায়গায় আসবে এখন লিটার এটিএম, তারপর পার মোল পার কেলভিন, সো এককগুলো একটু এখন থেকে প্র্যাকটিস করে ফেলো। এবার নেক্সটে আসো, এইটা একটু তোমাকে প্যারা দিবে হয়তো, এই জিনিসটা একটু প্যারা দিবে। সিজিএস ইউনিটে পি এর ভ্যালুটা কিভাবে বের করবো, আমরা একটা সূত্র জানি, পি সমান এইচ রো জি। এটা সূত্র জানো না, পি সমান এইচ রো জি। এখন এই এইচ রো জি তোমাকে এখন সিজিএস ইউনিট মানে সেন্টিমিটার গ্রাম, আর এটা হচ্ছে সেন্টিমিটার গ্রামে যদি বের করতে হয়, তাহলে এখানে যে এইচটা আমাদের যে পি এর যে জিনিসটা এইচ, এটা ধরতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে 76 সেন্টিমিটার উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 76 সেন্টিমিটার উপরে। সো আমরা যদি এখানে পি সমান 76 সেন্টিমিটার মার্কারি বের করি, তাহলে দেখো আমরা তাহলে এইচ রোজি সূত্রতে 76 সেন্টিমিটার বসাবো, সেন্টিমিটারই বসাবো এখন, কারণ এটা সিজিএস ইউনিট। রো মানে কি ভাইয়া, রো মানে হচ্ছে পারদের এখানে ঘনত্ব বসাইতে হবে। সো পারদের ঘনত্ব কত, 13,600 কেজি পার মিটার কিউব, এরকম থাকে সামথিং। সো আমাদের এখন কেজি পার মিটার কিউবে বসাইলে হবে, আমাদের এখন সিজিএস ইউনিটে বসাইতে হবে। তাহলে সিজিএস ইউনিটে 13,600 হয়ে যাবে 13.6 গ্রাম পার মিটার কিউব, সেন্টিমিটার কিউব, এই যে এখানে দেওয়া আছে, আমি এককগুলো আর বসাইতেছি না। সো গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এইটা এই যে জি এর ভ্যালু অনেকে 9.8 বসায় রাখবা, সেটা তো ভাই মিটার পার সেকেন্ডে ছিল। তাহলে সেন্টিমিটার মানে কি 100 দিয়ে গুণ করেন, তাহলে 980 বা 981, 9.81 বললে এটা হয়ে যাবে এখন 981। সো আমরা যদি এটা করি, তাহলে এখানে দেখো সব এককগুলো তারা বসাইছে, এটা হচ্ছে সেন্টিমিটার পার স্কয়ার, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এটা হচ্ছে সেন্টিমিটার। সবগুলো ই করলে তুমি আলটিমেটলি এটা আমার চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার পাবা, এবং এই ভ্যালুটা এরকমই রাখা হয়েছে, এই ভ্যালুটা এরকমই রাখা হয়েছে, এবং এটা হয়ে গেছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। সো আমাদের এই জিনিসটা আমরা বুঝছি, তাহলে পি ডান। এবার ভি কি হবে ভাইয়া, ভি আমাদের কি হবে বলো তো, ভি আমাদের কি হবে, সেন্টিমিটার, ভি হচ্ছে আমাকে এমএলএ নিতে হবে, তাই না, সেন্টিমিটার কিউব বা এমএলএ নিতে হবে। আমরা জানি 1 মোল গ্যাস নিতে হবে, তাহলে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এখন 22.4 লিটার, 1 লিটারে 1000 ml, তাহলে 22.4কে আমরা এখন 1000 দিয়ে গুণ করব, তাহলে 10 কিউব, তাহলে এটা হয়ে যাবে 22,400 1 ml মানে 1 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি ml বা সেন্টিমিটার কিউব, যেটা ইচ্ছা লিখো। আর টি তো টি মানে 273.16 বা 273 কেলভিন। সো আমরা তাইলে এখান থেকে ভাইয়া আর সমান PV/NT করলে এখান থেকে ভ্যালুগুলো বসাই দিই। পি এর ভ্যালু 76, ভি এর ভ্যালু 76, ভি এখানে 13.6, আর হচ্ছে 981, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের আসছে কত 22,400, আর এন এর ভ্যালু 1, টি এর এন আর টি এই দুইটা সবসময় সেমই থাকে। সো এটা করলে আমাদের আসবে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। ঠিক আছে ভাইরা, সো আমি তিনটাই তোমাকে করে দেখাইলাম। এগুলো তোমার হচ্ছে একাডেমিকের গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে
আমাদের অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ভাইয়েরা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসে এই যে এগুলো সব দেওয়া আছে এখানে, আশা করি তোমাদের প্যারা হবে না। এখানে এসআই ইউনিটগুলো বলে দিচ্ছে। চাপের এসআই ইউনিট কি বলা আছে, এই যে সূত্রে চাপের এসআই ইউনিট প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। লিটার এটিএম এককে আমরা এটিএম চাপ বসাবো, আর সিজিএস ইউনিটে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বসাবো। সেই ক্ষেত্রে পিটা আমরা এইচ রোজি সূত্র দিয়ে বের করবো, এইচ রোজি। এখন আসলে আয়তনে হচ্ছে এসআই ইউনিটে আমরা আয়তনকে এসআই ইউনিট মিটার কিউবে বসাবো, লিটার এটিএমে লিটারে বসাবো, সিজিএস ইউনিটে সেন্টিমিটার কিউব বা এমএল এ বসাবো, ঠিক আছে। আর ভর কেজি গ্রাম গ্রাম দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে। তোমরা আশা করি এই ভ্যালুগুলো বুঝতে পারছো, এখন আর প্যারা হবে না। সো ভাইয়া আমরা তাইলে মোটামুটি সব থিওরিগুলোই পড়ে ফেলতেছি। তো আমরা আর এর ভ্যালুর পরে এখন আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। আর আমরা বের করছিলাম 1 মোল গ্যাসের জন্য মোল সংখ্যা। 1 মোল গ্যাসের জন্য আমরা বলছিলাম প্রতিটা কে এর ভ্যালু সেম হয়, তাই আমরা এই কে কে 8 দ্বারা রিপ্লেস করছিলাম। এখন আমরা যদি একটা অণু বা একটা পরমাণু বা কোনো কিছু গড় গতিশক্তি গড় শক্তি বের করতে যাই একটা মাত্র অণুর জন্য, একটা সালফিউরিক অ্যাসিডে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু আয়ন থাকে, ঠিক আছে, ওকে। অ্যাভোগাড্রো মানে 6.023 10⁻20 সংখ্যক অণু পরমাণু থাকে। আমরা এখান থেকে যা যদি একটা অণুর আয়তন বা একটা অণুর গতিশক্তি বা একটা অণুর হচ্ছে বেগ বের করতে চাই, তখন আমাদের আর মানে মোলা 1 মোল তো বলে নাই, একটা অণু, তখন আমাদের মোলার গ্যাস ধ্রুবক না বের করে আমাদের এখানে আরেকটা টার্ম বের করতে হয়, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তো বলা আছে প্রতি অণুর গ্যাসের জন্য, প্রতি অণু গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হলো বোল্টজম্যান ধ্রুবক, আর 1 মোল গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ ছিল মোলার গ্যাস ধ্রুবক। তাহলে বোল্টজম্যান ধ্রুবক ব্যাপারটা কি প্রতি অণু গ্যাসের জন্য। তাহলে আমরা চিন্তা করব যে আমাদের আর এর ভ্যালু একটু আগে আমরা পাইছি না, আর এর ভ্যালু তুমি কি পাইছো, এসআই ইউনিটে কি পাইছো, এসআই ইউনিটে পাইছো 8.314 আচ্ছা ওই জায়গাটাই করি, এই জায়গায় বাদ দিই, এই যে এই ছকটার নিচে করি। সো এখানে আর এর ভ্যালু তুমি কি পাইছো, হ্যাঁ আর এর ভ্যালু পাইছো হচ্ছে 8.314 এসআই ইউনিটে। তাহলে তুমি এখন চিন্তা করো বোল্টজম্যান ধ্রুবক যেটা পাইছো, বোল্টজম্যান ধ্রুবকের সূত্রটা হচ্ছে, এটা কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর বাই এন এ, সেটা হচ্ছে আর বাই এন এ। তাইলে বোল্টজম্যান ধ্রুবকের এসআই ইউনিটে বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু কি হবে, আর বাই এন এ। তাহলে এটা কিভাবে বের করব, এসআই ইউনিটে আর এর ভ্যালু কত 8.314, আর এন এ তো ফিক্স 6.023 10⁻23। সো এটা যদি করো তাহলে এসআই ইউনিটে বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালুটা আসবে হচ্ছে 1.38 মাইনাস 23। এখন প্রশ্ন হচ্ছে এটার একক কি আসবে। দেখো এইটা হচ্ছে একটা অণুর জন্য, একটা অণুকে আমরা বলে থাকি, একটা অণু বা পার অণুকে আমরা বলে থাকি মলিকিউল। আর আমরা একটু আগে আর এর এককে কিন্তু পাইছিলাম যে জুল পার কেলভিন পার মোল, কিন্তু এখন আমরা কিন্তু পার মোলে পাবো না, এখন আমরা 1 মোল নিচ্ছি না, একটা অণু পার মলিকিউলে পাবো। তাহলে এসআই ইউনিটে বোল্টজম্যান ধ্রুবকের একক হবে জুল পার মোল পার মলিকিউল। বোঝা গেছে, ওকে। সো আমরা এসআই ইউনিটের পরে এখন যদি বোল্টজম্যান ধ্রুবকের এসআই ইউনিটের পরে সিজিএস ইউনিটটা করি, সিজিএস ইউনিটে কত আসবে ভ্যালুটা দেখো তো, সিজিএস ইউনিটের ভ্যালুটা আসবে কে সমান আর বাই এন এ। তাহলে সিজিএস ইউনিটে আর এর ভ্যালু কত ছিল 8.314 × 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন 6.023 10⁻23। দেখো তো কি চেঞ্জ হবে, জাস্ট এখানে 10⁻23 ছিল আর এখানে জাস্ট 10⁻7 আসছে একটা, তাহলে এটা হবে 1.38 × 10⁻−16, 10 কি আসবে -16, এটা হয়ে যাবে আর্গ পার মোল পার মলিকিউল। সো এই বোল্টজম্যান ধ্রুবকের একক কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউ এর মধ্যে, এটা ইম্পর্টেন্ট। এবার যদি আমরা লিটার এটিএম এককে করি, তখন বোল্টজম্যান ধ্রুবক আসবে কি আর বাই এন এ। সো তখন আমার আর এর ভ্যালু ছিল 0.0821 লিটার এটিএম এককে 6.023 10⁻23। সো এটা আমরা করলে পাবো 1.36 × 10⁻−25 লিটার এটিএম পার মলিকিউল পার কেলভিন, পার মলিকিউল পার কেলভিন। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এই এককগুলো একটু ভাইয়া কষ্ট করে মনে রাখো, আশা করি প্রবলেম হবে না।
সো ভাইয়া ভ্যালু প্লাস হচ্ছে এইগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। দেখো তিনটা করে ভ্যালু আছে, বহুপদী সমাপ্তি সূচক খুব সুন্দর বানানো যায়, এমসিকিউ খুব সুন্দর বানানো যাবে। সো ভাইয়া আমরা আর এর ভ্যালুগুলো বুঝে গেছি, এখন আমরা কিছু জিনিস দেখবো। বোল্টজম্যান ধ্রুবকের কাহিনীটাও বুঝতে পারছো। সো একটা জাস্ট এখানে বের করে দেখানো ছিল, আমি তোমাকে তিনটায় বের করে দেখাই দিছি। আশা করি ভাইয়া কোনো প্রবলেম হয় নাই তোমার। আদর্শ গ্যাসের সমীকরণ হতে আণবিক ভর নির্ণয়। যারা পরিমাণগত রসায়ন সামনে করবা, আমি একটু তোমাদের বলে দিই যে আমাদের এখানে পিভি সমান এনআরটি সূত্রটা আছে, ঠিক আছে? এই সূত্রের মধ্যে আমাদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে এন। এই এন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই এনকে বলা হয় মোল সংখ্যা। এই মোল সংখ্যা থেকে অনেক কিছু বের করা যায়। সূত্রগুলো আমি একটু লিখে দিই। এই মোল সংখ্যা থেকে কি কি জিনিস বের করা যায়? এই যে এন, এটা সমান লেখা যায় প্রদত্ত ভর বাই আণবিক ভর। এখানে প্রদত্ত ভর আমি লিখে দিই, এখানে ডাব্লু সমান কি প্রদত্ত ভর, যেটা তোমার কোশ্চিনে দেওয়া থাকবে প্রদত্ত ভর। আর এম সমান কি ভাইয়া আণবিক ভর, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর হিসাব করে আমরা বের করব। তারপরে এন সমান হতে পারে এক্স বাই এন এ। এখানে এক্স কি? এক্স হচ্ছে তোমার অণু পরমাণু বা আয়ন সংখ্যা, যেটা তুমি বের করবা, তোমার কোশ্চিনে বের করতে দিবে। অণু পরমাণু বা আয়ন সংখ্যা লিখে নিও ভাইয়া। এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10^23। সো এই সূত্রগুলো কিন্তু এন এর জায়গায় তুমি বসাই দিতে পারো। এরপরে আসো, এরপরে আমাদের আছে ভিএল বাই 22.4 লিটার। ভিএল মানে এল মানে হচ্ছে লিটারে বসাবো এই আয়তনটা। যখন এটা এসটিপিতে থাকবে তখন এই সূত্রটা হবে। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন হ্যান ত্যান এগুলো দিলে মোল সংখ্যার সাথে এটা দিব। আর এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 24.8 লিটার। তখন আমি এইটা বসাবো, 24.8 লিটার বসাবো যখন এটা এসএটিপিতে থাকবে। এছাড়াও আমরা এন এর জায়গায় কি বসাইতে পারি? এটা পিভি বাই আরটি। তাহলে এন সমান আমরা কি বসাইতে পারি? পিভি বাই আরটি। সো এইরকম ভাইয়া অনেকগুলো সূত্র আছে। তো আমরা এইখান থেকে জাস্ট প্রথমটা নিয়ে আমি কিন্তু এটা বের করতে পারি। দেখো পিভি সমান এনআরটি, এই হচ্ছে আমার সূত্র। এখন এন এর জায়গায় কি করছি? উপরে প্রদত্ত ভর, নিচে আণবিক ভর, ডাব্লু বাই এম। ওকে, তাহলে এখান থেকে আমরা আণবিক ভর কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এম সমান কি হবে? ডাব্লু আরটি বাই পিভি। তাহলে এটা হচ্ছে আমার আণবিক ভর নির্ণয়ের একটা সূত্র। এটা এম মানে কি? আণবিক ভর, কোনো একটা গ্যাসের আণবিক ভর। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের সব তথ্য দিয়ে তোমাকে জানতে চাইছে আণবিক ভর, 98 পেয়ে যাবা। সো এই জিনিসটা বলা হয়েছে। এখন এই হচ্ছে ব্যাপার। তাহলে মোল সংখ্যা দিয়ে অণুর সংখ্যা বের করা যায়, এই যে এক্স এর ভ্যালু বের করতে পারবা। তারপর তুমি কোনো একটা গ্যাসের এসটিপিতে আয়তন বের করতে পারবা, কোনো একটা গ্যাসের এসএটিপিতে আয়তন বের করতে পারবা, বা এইগুলোর থেকে যে কোনো একটা তথ্য বের করতে পারবা। এরপরে আসো যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে ঘনত্ব নির্ণয়ের সূত্র। সো ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র তুমি এখানে পেতে পারো, যে আমরা জানি পিভি সমান এনআরটি। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, পিভি সমান ওই যে এনকে আবার প্রদত্ত ভর বাই আণবিক ভরে ভাঙলাম। সো আমরা যে কাজটা করব, এই এমটাকে এখানে দিয়ে দিলাম আর ভিটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এটা কি দাঁড়ালো? পিএম সমান ডাব্লু বাই ডাব্লু, আর এখানে ভি চলে আসলো, ডাব্লু বাই ভি মানে ভর ভাগ আয়তন। তুমি কি জানো যে ভর ডিভাইডেড বাই আয়তন, এইটা মানেই কিন্তু আমাদের হচ্ছে ঘনত্ব। তাহলে আমরা এই ভর ভাগ আয়তন ডাব্লু বাই ভি এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি? ডাব্লু বাই ভি ধরো একদিকে নিয়ে আসলো, ডাব্লু বাই ভি এর জায়গায় আমরা কি এই লাইন থেকে ধরো বসাইছে পিএম সমান ডাব্লু বাই ভি এর জায়গায় আমি কি বসাই দিতে পারি ঘনত্ব? আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করলাম, ডি, আর এখানে আরটি আছে। তাহলে আমরা কি বসাইতে পারি পিএম সমান ডিআরটি, ঠিক আছে? সো আমরা এই সূত্রটাই মনে রাখবো। এখানে ঘনত্বর এক্সট্রা করে এদিকে এনে মনে রাখার দরকার নাই। এটা কীভাবে মনে রাখবো? যে পিএম মানে কি? প্রাইম মিনিস্টার, আর ডিআরটি মানে হচ্ছে ডার্টি। সো এটা আসলে বলতে যাও না বাইরে, বা আমি হচ্ছে এইভাবে একটা ছন্দ দিয়ে মনে রাখছিলাম, কিন্তু আসলে ভাই এটা একদম হচ্ছে পার্সোনালি নেওয়ার কিছু নাই, এটা একটা ছন্দ, জাস্ট একটা ছন্দ। পিএম সমান ডিআরটি, ঠিক আছে? ওকে, সো এইটা কিন্তু অনেক কাজে লাগবে তোমার হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা এটা আসে। এখন এখান থেকে তুমি কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারো, যে আমাদের পি এর সাথে ডি এর সম্পর্কটা কি। দেখো পি ইজ প্রপোর্শনাল টু ডি, মানে পি আর ডি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, কারণ একটা ইকুয়ালের দুই সাইডে দুইজন আছে মানে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর ডি আর টি, একটা ইকুয়ালের একই সাইডে ডি আর টি আছে, তুমি যদি একে এই সাইডে আনো তাহলে কিন্তু উল্টায় যাবে। দেখো তুমি পিএম সমান ডিআরটি যদি লেখো, তাহলে এই টিটাকে যদি তুমি এদিকে আনো তাহলে কি আসে? পিএম বাই টি ইকুয়ালস টু ডিআর, এরকম আসে। তার মানে এই ডি আর টি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তার মানে এই টি আর এখানে
এইভাবে লিখলে ভুল হবে। তাহলে এই যে এই ডি আর টি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে পি আর ডি এর সম্পর্ক সমানুপাতিক আর টি আর ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো এই এক সূত্র থেকেই পড়া হয়ে যায়। তোমাদের এইটা নিয়ে আবার অনেক কাহিনী করে থিওরি দিয়ে পড়াই। তুমি যদি সূত্র ভালো করে বুঝো ভাই সব ম্যাথ করতে পারবো, আমি আরও চুরিবিদ্যা শিখাই দিব না। সো এটাই ঘনত্ব নির্ণয় সমীকরণ। সো ভাইয়ারা এখন আমরা ম্যাথে চলে যাব। সো আমাদের প্রচুর ম্যাথ আসবে সামনে। সো আমরা আশা করি ভাইয়া তোমাকে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো আর গে লুসাকের সূত্রটা বলে দিই, এখানে সিরিয়ালে পরে আসছে আসলে গে লুসাকের সূত্রটা বলে দিয়ে তারপর দেখি। সো আমাদের 4 নম্বর সূত্র ছিল হচ্ছে গে লুসাকের সূত্র। সো গে লুসাকের চাপিয়ে সূত্রটা এমন ছিল যে পি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু কেটি। সো এখান থেকে আমরা আর এক লাইনে লিখতে পারি পি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো আমরা সূত্রগুলো ডেরাইভ করতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু। সো এই যদি অবস্থা হয় তাহলে আমরা এখান থেকে বেশ কিছু সূত্র নিয়ে চলে আসতে পারি যে পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু। এটা যদি একটা সূত্র হয়, আমরা একটা সূত্র পাইলাম গে লুসাকের কি পি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, আর একটা সূত্র পাইলাম যে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা এই দুইটা সূত্র মিলায়ে আমরা একটা সূত্র লিখতে পারি যেটা হচ্ছে পি ওয়ান, উপরে কিন্তু ভি আছে তাহলে ভি ওয়ান, নিচে কিন্তু দুইজনের টি আছে তাহলে টি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। সো এটা আমরা বয়েল, চার্লস আর হচ্ছে গে লুসাকের সূত্র মিলায় এই সূত্রটা লিখতে পারি। সো এইটা আমাদের একটা সূত্র হলো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা সূত্র। আমরা তাহলে বয়েলের সূত্র কি দেখছিলাম? বয়েলের সূত্র দেখছিলাম যে ভাইয়া পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। চার্লসের সূত্র দেখছিলাম যে হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু। অ্যাভোগাড্রো সূত্র দেখছিলেন ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই এন টু। আর গে লুসাকের সূত্রে আপনি দেখাইলেন পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু। এগুলো সব এক জায়গায় করে নাও, পি টু বাই টি টু। হ্যাঁ, তারপর এই তিনটা মিলায়ে আপনি একটা সূত্র দেখাইলেন যে পিভি সমান এনআরটি। আবার 1, 2 আর 4 নাম্বারটা মিলায়ে একটা সূত্র দেখাইলেন পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। আবার আপনি পিভি সমান এনআরটি থেকে দেখাইলেন প্রাইম মিনিস্টার ইজ ডার্টি, পিএম সমান ডিআরটি। আবার আপনি এখানে দেখাইলেন যে হচ্ছে এম সমান ডাব্লিউআরটি বাই পিভি। এভাবে মনে রাখার দরকার নাই ভাই, তোমরা সূত্র জানো, যে সূত্র তো জানোই যে তোমরা জানো পিভি সমান এনআরটি। তাহলে আমরা কি ঝামেলা হতেছে, পিভি সমান এনআরটি তাহলে পিভি সমান ডাব্লিউ বাই এম আরটি। এখান থেকে তুমি এমটা বের করে নিতে পারবে। সো অনেকগুলো সূত্র ভাইয়া তোমাকে আমি শেখানো হয়ে গেছে অলরেডি। সো এই সূত্রগুলো খাটায় আমরা এখন নেক্সটে ম্যাথ করব। আর এর সূত্র শিখছো, আর আর সমান পিভি বাই এনটি, সেখানে আর এর ভ্যালুগুলো বের করা শিখছো। সো আমরা নেক্সটে ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। আমার আগে তোমরা ম্যাথ পারবা এই ভরসা রেখে ম্যাথে যাইতে হবে। সো ভাইয়ারা আমাদের কনসেপ্ট ক্লাস আশা করি বুঝতে পারছো। এবার নেক্সটে আমরা ম্যাথে চলে যাব।